আজ দীর্ঘ 17 বছর পর সে সুদূর কানাডা থেকে বাড়ি ফিরছে বাড়ির বড় ছেলে আদ্রিয়ান আহমেদ আদ্র। মা বাবা সহ বাড়ির প্রতিটি সদস্যের চোখের মনি ছিল সে। ছেলে আসার খুশিতে বাড়িতে আজ যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। খানায় দানায় সে কি এলাহি কাণ্ড। আদ্রর মা পরিবারের বড় বউ মিসেস সাবিনা দৌড়াদৌড়ি করছেন দিক বিদিক। কি রান্না করবেন, কিভাবে কি করবেন, যেন দিশেহারা হয়ে উঠেছেন। ছেলেকে কাছে পেয়েছিল সে 17টা বছর আগে। 10 বছর বয়সে পাড়ি জমিয়েছিল দেশের বাহিরে, নিজের মামা মামির কাছে। এই বয়সে মা বাবা পরিবার ছেড়ে যাওয়ার পিছনে রয়েছে এক নির্মম অতীত। মিসেস সাবিনার এমন হন্য হয়ে ছুটোছুটি দেখে মিসেস সাবিনার বোন, যা দুটোই, দুই বোনের একই ঘরে বিয়ে হওয়ার সুবাদে একই বাড়িতে তাদের বসবাস। বোনকে এমন ছুটতে দেখে সাবরিনা যেন নিজেই হয়রান হয়ে উঠেছে। প্রেশারের রোগী এত স্ট্রেস নিলে তো সমস্যা, কিন্তু কে শোনে কার কথা। সাবরিনা অতিষ্ঠ হলেন, বোনকে রোড়ো হয়ে বললেন, আপা তুমি এমন করো না তো, শান্ত হয়ে একটু বসো, আমি তো আছি। রহিমা, খালেদা খালা ওনারাও তো আমাকে সাহায্য করছেন নাকি। সাবিনা গরুর মাংসের পাতিলে চামচ নাড়তে নাড়তে উৎকণ্ঠা নিয়ে বললেন, কিভাবে বসি বলতো ছোট, আমার ছেলেটা আসছে, এতগুলো দিন পর ওর জন্য তো আমাকে রান্না করতে হবে নাকি। মায়ের হাতের রান্না কত দিন খায় না। মিসেস সাবিনা কথাগুলো বলতে বলতে চোখ দুটো জলে ভিজে ওঠে। উঠবে নাই বা কেন, কোনো মাই তো পারবে না নিজের সন্তানের থেকে এত সময় না দেখে, কাছে না পেয়ে আলাদা থাকতে। আদ্রি, আদ্রি, কই তুই? দেখ না তোর অলস বোনটা কি করছে। এখনও কি উঠিনি নাকি ঘুম থেকে? একবার ডাকবি না, উঠলে মুখের উপর পানি ঢেলে দিবি। মিসেস সাবরিনার আগে গজগজ করতে করতে আদ্রি তথা মিসেস সাবিনার ছোট মেয়ে আদ্রের ছোট বোনকে বলে, আচ্ছা মামনি, আমি ডেকে দিচ্ছি। বমি, এই বমি, উঠ না, মামনি তোকে ডাকছেন, তাড়াতাড়ি উঠতে বলছে, না হলে কিন্তু তোর মুখের জগ ভর্তি সবগুলো পানি ঢেলে দিতে বলেছে। আদ্রিতার ছোট মায়ের খুবই বাধ্য মেয়ে, যেটা বলবেন সেভাবেই বলবেন, অক্ষরে অক্ষরে পালন করবেন। বমি শ্রবণে আদ্রি কথাটা ফুসাতেই যেন এক লাফে শোয়া থেকে উঠে সেকেন্ডটা দেরি হয়নি। এই তো আমার ভালো আপনি, উঠে ফ্রেশ হয়ে জলদি চল তো নিশে, আব্বু আর সাদাব ভাইয়া কিন্তু চলে গিয়েছেন এয়ারপোর্টে। বমি এতক্ষণ বসে বসে ঘুমে ধরলেও আদ্রির কথাটা কানে আসতে চোখ দুটো রসগোল্লা। ভাইয়ারা চলে আসছেন। আর এক সেকেন্ডও দেরি না করে বমি দৌড় লাগায় ওয়াশরুমের দিকে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আদ্রর জন্য অপেক্ষা করছেন মিস্টার আফজাল আহমেদ, আদ্রের বাবা, সাথে শান্তি মঞ্জিলের বড় কর্তা এবং বুমির ভাই সাদাব। অপেক্ষা প্রহর শেষ করে অবশেষে বেরিয়ে আসে আদ্র। বাইকে দেখে দৌড়ে গিয়ে ঝাপটে জড়িয়ে দৌড়ে সাদাব, ছোটোবেলায় খেলার সাথী। দুজনের মাঝে বয়সের তফাৎটা খুব একটা বেশি না। সাদাব আদ্রে 2 বছরের ছোট ছিল। ছোটোবেলায় বাড়ি ছাড়লেও এই ভাইয়ের অডিও ভিডিও কলে প্রায় প্রতিদিনই যোগাযোগ চলত। আদ্র ভাইকে ছেড়ে এবার বাবার কাছে এসে কৃত্রিম হাসি দিয়ে আলতো জড়িয়ে ধরে আলাপ করে নেয়। শান্তি মঞ্জিলে উপস্থিত সকলের দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন তারা আসবে। সকলের নজর বাড়ির গেটের দিকে স্থির। তখনই গেট দিয়ে প্রবেশ করে মিস্টার আফজাল আহমেদের গাড়ি। সকলে দৌড়ে এগিয়ে যায় সেদিকে। মিসেস সাবিনা ছেলেকে দেখার আগেই যেন আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ছেন। বাড়ির প্রতিটি সদস্য চোখের পানি তো হবেই বা না কেন, ছেলে যে সকলের মানিক ছিল। যে ছেলে বাড়ি মাথায় তুলে রাখতো, সেই ছেলেটা হঠাৎ বাড়ি ছেড়েছে। আদ্র গাড়ি থেকে নেমে মাকে এসে সালাম করে মিসেস সাবিনা ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেন, যাকে থামানো এক প্রকার দায় হয়ে উঠেছে। যাই হোক, থামিয়ে নিয়ে আসেন ভিতরে। আদ্র এক এক করে সকলকে সালাম করে খোঁজ গল্প করেন। আদ্রি বাইকে তো দেখেনি সরাসরি কখনো। বাইকে দেখে মনে হচ্ছে যেন এই বুঝি তার এক ঝাড়ি মারবে কাছে গেলে। মুখের কৃত্রিম হাসিতে কোনো প্রাণ নেই, তাই তো সাহস করে উঠতে পারছে না যেন কাছে যাওয়ার। সোফার ঠিক শেষ দিকে গিয়ে এক কোণায় গাপটি মেরে দাঁড়িয়ে আছে, যেন অন্য কোনো অন্যায় করে ফেলেছে এরকম সেই মুখখানি। আদ্র বোনের দিকে নজর পড়তে এগিয়ে যায় বোনের কাছে। কি হয়েছে তোর, কাছে আসছিস না কেন? আদ্র বোনকে কোমল কণ্ঠে কথাটি জিজ্ঞেস করে মাথায় হাত দিয়ে। আদ্রি কিছু বলে না, দৃষ্টি তার মেঝেতে চোখ যেন উপরে তুললে কোনো ছুরিতে ধরা পড়ে যাবে। আদ্র বোনের মুখখানি উপরে তুলতেই দেখে চোখের পানি। আদ্র আলতো হেসে বোনকে জড়িয়ে ধরে শান্ত করে। সবাই উপস্থিত থাকলেও নেই দুজন মানুষ, বমি এবং বমির মা। আদ্র নিজের সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু নেই তার মামনি। এদিকে সেদিকে তাকিয়ে তাকে খুঁজছে, কিন্তু মিসেস সাবরিনা আড়ালে রান্নাঘর থেকে উকি দিয়ে দেখছেন। ছেলেকে মুখে হাসি, কিন্তু নয়ন জোড়া অশ্রুসিক্ত।
আদ্রের মা ছেলের নজর লক্ষ্য করে বুঝতে পারেন ছেলের মনে কী চলছে, কী চাইছে ছেলে তার। এগিয়ে গিয়ে ডাক দেন তার বোনকে। আমার ছেলেটা এতগুলো দিন পর এসেছে, তোর কি একটুও কষ্ট হচ্ছে না এভাবে লুকিয়ে থাকতে? দেখ, আদ্র তোকে খুঁজছে, তাও কি তুই বেরিয়ে আসবি না? তুই ডাক না বাবা তোর মামুনিকে, দেখ কোথাও বসে বসে চোখের জল ফেলছে। মামুনি, ও মামুনি, আমি বাড়িতে চলে এসেছি, তাও তুমি আমার সাথে দেখা করতে এলে না? আমি কিন্তু রাগ করে আবার চলে যাব, তাড়াতাড়ি বেরিয়ে আসো, অনেক কথা বলার আছে। মিসেস সাবরিনা কীভাবে আর নিজেকে সামলে রাখবেন? ছোট থেকে আদ্রকে 10 বছর পর্যন্ত নিজ হাতে মানুষ করেছেন, নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসেন বোনের ছেলেকে। ইতস্ত হয়ে বেরিয়ে আসেন দৃঢ় পায়ে রান্নাঘর থেকে। আদ্র নিজের মামনিকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, আবেগ কান্না সকল মন খারাপ দূর করে সকলে ড্রয়িং রুমে একজোড় হয়ে বসে পড়ে গল্প করতে। সবাই যে যার মতো আদ্রকে প্রশ্ন করছে, আদ্র উত্তর দিচ্ছে, নিজ থেকে খুব একটা বেশি কিছু বলছে না। ছেলের এমন শান্ত আচরণ দেখে মিসেস সাবিনা কষ্ট ভরা কণ্ঠে বলেন, আমার সেই ছোট্ট আদ্র কোথায় হারিয়ে গেল? দুরন্ত সারা বাড়িতে ছুটোছুটি করে বাড়ি মাথায় রাখা সেই আদ্র, আর এই আদ্রের মাঝে কত পারাক আজকে। এত গুরু গম্ভীর শক্ত কণ্ঠের অধিকারী কেন হয়ে গেলি বাবা? আদ্র কিছু না বলে কাঁধের ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। মায়ের থেকে জিজ্ঞেস করে নেয়, আমি কোন রুমটায় থাকবো মা? মিসেস সাবরিনা বলে ওঠেন, আয় বাবা আমার সাথে আয়, আমি নিয়ে যাচ্ছি, মামুনি সব গুছিয়ে রেখেছি তোর পছন্দ মতো। আদ্র মামুনির পিছন পিছন যেতে যেতে ভাবে, সকলে উপস্থিত, কিন্তু যার কারণে এই বাড়ি ছেড়েছে তাকে তো দেখলো না। ভূমি সে কোথায়? ভূমির কথা চিন্তা করতে আদ্রর কপালে ভাঁজ পড়ে, হাত আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে যায়। এদিকে ভূমি নিজের ঘরে চুপটি করে বসে আছে, বাহিরে যায়নি। উপর থেকে সকলের কথাবার্তা হইচয়ের আওয়াজ শুনতে পারছে, কিন্তু সাহস করে আদ্রের সামনে যেতে মন চায়নি। কখনো দেখেনি তার সামনে যেতে, নার্ভাস তো কাজ করবেই। তার উপর যে পরিমাণ রাগী আর 100টা ছেলে কখনো দেখেনি ভূমি। আদ্রকে আর আদ্র দেখেছে ভূমিকে। না দেখতে পাওয়ার কারণ হলো ইন্টার শেষ করে আর কয়দিন পর ভূমি অনার্সে উঠবে। এত বড় হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ভূমিকে নিজের কোনো ফোন দেওয়া হয়নি। আর আদ্র প্রায় বাড়ি সবার সাথে কথা বললেও কখনো ভূমির কথা জিজ্ঞেসও করেনি বা দেখতেও চায়নি। এর কারণটা ভূমির অজানা। আদ্র আসার খুশিতে বাড়িতে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন করেছেন মিস্টার আফজাল আহমেদ। ভূমির বাবা মিস্টার তোফায়েল আহমেদ, অর্থাৎ আফজাল সাহেবের একমাত্র ছোট ভাই, ব্যবসার কাজে আজ 2 দিন হলেও শহরের বাইরে অবস্থান করছেন, যার দরুন মিস্টার আফজাল আহমেদকে সব নিজ হাতে সামলাতে হচ্ছে। যদিও সাথে রয়েছেন আদ্রর ছোট খালু, আরও কয়েকজন কাছের মানুষ। বাড়ির বউরাও সেই ব্যস্ত মেহমানদের আপ্যায়নে। সকাল থেকে আত্মীয়দের আগমন শুরু হয়ে গেছে। আদ্রের নানা নানি, 2 ফুফি, তাদের ছেলেমেয়েরা সকলেই উপস্থিত হয়েছেন আদ্র আসার কিছুক্ষণ বাদেই। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আদ্র নিচে নামতে নজরে আসে এত সব জাঁকজমক। ঘর ভর্তি করে মেহমানজন। আদ্রের বুঝতে আর বাকি থাকে না কেন এত সব আয়োজন, কিন্তু যেখানে তার খুশি হওয়ার কথা ছিল এই আয়োজনে, এই আনন্দ দেখে, সেখানে তার ঠিক উল্টোটাই ফুটে উঠছে আদ্রর টমাটে। ব্রুজোড়া কুঁচকে আসে বিরক্তিতে। আদ্র এসব কিছু ইগনোর করে পিছনে ফিরে পুনরায় পা পাড়ায় নিজের কক্ষের দিকে। অমনি পিছন থেকে ডাক পড়ে আদ্রের, বড় ফুফি মিসেস তাহমিনা থেকে, আদ্র বাবা। আদ্র পা ফেলে উপরে উঠতে নিয়েও পুনরায় থমকে দাঁড়ায়। পিছন ফিরে 1 পা 2 পা করে নেমে আসে নিচে। ফুফিকে সেই কৃত্রিম হাসিতে সালাম দেয়। মিসেস তাহমিনা সালাম নিয়ে আদ্রকে জড়িয়ে ধরে চোখ দুটো তার জলে চিকচিক করে উঠছে। কত বড় হয়ে গিয়েছিস রে তুই! আমাদের আদ্রকে চেনেই তো দাই। কি সুন্দর চেহারা হয়েছে আমার ছেলেটার, মাশাআল্লাহ। মিসেস তাহমিনা চোখের জল আনন্দিত কণ্ঠে আদ্রের উদ্দেশ্যে বলল। আদ্রর প্রতি উত্তরে কিচ্ছুটি না বলে আলতো হাসি শুধুমাত্র তার ঠোঁটে। একে একে প্রতিটি মানুষের সাথে আলাপ করে নেয়। আদ্রের নানি তো কেঁদে কেটে সে কি কাণ্ড। সকাল পেরিয়ে বেলা দুপুর গড়ায়। খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে। বাড়ির সকলেই ব্যস্ত অতিথি আপ্যায়নে। দেখা নেই শুধুমাত্র ভূমির। সেই যে আদ্র আশায় ঘরে ঢুকেছে, এর মাঝে বেরিয়েছিল একবার, যখন আদ্র ফ্রেশ হয়ে নিজ কক্ষে বিশ্রাম নিয়েছিল। তখন বেরিয়ে নিজের সকালে নাস্তার প্লেটটা নিয়ে বউ দৌড় দিয়ে পুনরায় নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আর বের হওয়ার কোনো নাম নেই। মাঝে কাজিনরা তথা ভূমির ফুফাতো 2 বোন এবং ছোট খালার মেয়েরা এসেছিল। তাদের জন্য দরজাটা খুলেছিল। সবাই মিলে সেই যে আসর জমিয়েছে, এখনও তাদের গল্পের জুড়ি বন্ধ হয়নি। সবাই প্রায় সমবয়সী, যার জন্য বোনদের মাঝে সেই সখ্যতা আর ভালোবাসা। এদিকে আদ্রি নিজের ভাই আসার খুশিতে দৌড়ে দৌড়ে কাজ করছে, এদিক সেদিক ছুটোছুটি করছে।
খুশির যেন কোনো সীমা নেই আজ তার। কিছুক্ষণ আগে মামুনি তাড়ায় বমির দরজায় কড়া নেড়ে গিয়েছিল খেতে যেন নিচে নেমে আসে, কিন্তু তার আর নামার কোনো নাম নেই। ভিতর থেকে বারবার হাঁক ছাড়ছে যেন উপরে কেউ খাবার দিয়ে যায়। আজ সে কিছুতেই নিচে যাবে না, যদি অমনি আদ্রের মুখোমুখি হয়ে যায় সেই ভয়ে। দুপুর প্রায় 2টো পেরিয়েছে, খানাদানা চলছে এখনও, কিন্তু এদিকে মিসেস সাবরিনার মেয়ের কোনো পাত্তা নেই। নিজের ব্যস্ততার কারণে উপরে গিয়ে ডাকতেও পারছেন না, তাই 3-4 জনকে দিকে ডাক পাঠাচ্ছেন, তাও নামছে না। এবার মিসেস সাবরিনার মেজাজ তুঙ্গে। এদিক থেকে সাদাবকে ডাক দেয় দেখে, বাবা এদিকে মায়ের কথা শুনে যায় তো। হ্যাঁ মা বলো। সাদার মায়ের কাছে এসে এগিয়ে এসে জিজ্ঞেস করে, তোর বোন যে সেই সকাল থেকে ঘর বন্ধ করে বসে আছে, কোনো নামারই নাম নেই। এতবার ডাকছি তাও আসছে না, কি শুরু করছে ও আমাকে? আমাকে কি জ্বালিয়ে মারবে ভেবে নিয়েছে? জিজ্ঞেস করে আয় তো তোর বোনকে। মিসেস সাবরিনা মেয়ের প্রতি রাগ প্রকাশ করে কঠিন গলায় কথাগুলো বলে। আচ্ছা মা, আমি দেখছি, তুমি চিন্তা করো না, বোনকে আমি ডেকে নিয়ে আসছি, তুমি এদিকটা সামলাও। এই বলে সাদা বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে এগিয়ে যায় বমির রুমের দিকে। দরজায় নক করে ডাকে, এ বমি, কি করছিস? দুপুর কয়টা বাজে খেয়াল আছে সেই দিকে? তাড়াতাড়ি দরজা খুলে তুই নিসাই আমার সাথে। বমির এতক্ষণ আরামে সবাইকে উপেক্ষা করে গেলেও এবার ভাইয়ের গলা পেয়ে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ তার ভাইটাও হয়েছে আরেক জল্লাদ। একটু থেকে একটু হলেই কেমন রাগ দেখায়, বকা দেয়। এখন কি বাহানা দিবে ভাইকে, কি বলে বাঁচা যায় এই চিন্তা করতে করতে ফোন দিয়ে আটে। শরীর ভালো লাগছে না, এই বাহানা দিবে। আবার পরক্ষণে মনে পড়ে, না না, এটা বললে তো আবার সারা বাড়ি মাথায় তুলে নিবে, ডাক্তার অ্যাম্বুলেন্স সব আনি হাজির করবে। কারণ ভাইয়ের যতই রাগ দেখাক বোনের জন্য তার যান। বমি কিছু ভেবে না পেয়ে দৃঢ় কণ্ঠে বলে, ভাইয়া আমার না এত মানুষের মাঝে যেতে মন চাইছে না, তুমি আমাকে ঘরে খাবার দিয়ে যাও না প্লিজ। বাড়িতে এত মেহমান আসছে, তুই কি কারোর সাথে দেখা করবি না? নানু ফুফিরা তোর সাথে জিজ্ঞেস করছেন বারবার, কিছু হবে না, বেরিয়ে আয়। সকলে কি ভাববে এভাবে বসে থাকলে? কিন্তু বমি আর কিছু বলার আগেই অস্পষ্ট কণ্ঠে কারো আওয়াজ শুনতে পায়। এটুকুতেই বোঝা যাচ্ছে কোনো গুরুগম্ভীর শক্তপোক্ত কণ্ঠের অধিকারী কোনো মানুষ। মবি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজায় কান পাতে, আর কে কি বলছে তা শোনার জন্য। সাদাব, তোর বাইকের চাবিটা দে, আমি একটু বাইরে যাচ্ছি। ভাইয়া এই সময় তুমি কই যাবা? এখন তো কিছু খাওয়াওনি, কাজ আছে কিছু, আর খেতেও মন চাচ্ছে না এখন। চাবি দে। আর হ্যাঁ, মা মামুনি জিজ্ঞেস করলে বলিস আমি কাজে বেরিয়েছি, সন্ধ্যার আগে ফিরে আসব, হয়তো পরেও হতে পারে। সাদাব আর কথা না বাড়িয়ে নিজের রুম থেকে চাবি এনে এগিয়ে দেয় আদ্রের দিকে। আদ্র হালকা হেসে ধন্যবাদ বলে গদগদ করে বেরিয়ে যায় মেইন দরজা পেরিয়ে বাড়ির বাহিরে বাইক নিয়ে। বমি এতক্ষণ দরজার আড়ালে সব শুনছিল কান পেতে। এটা বুঝতে বাকি নেই যে এত শক্ত কণ্ঠের অধিকারী এই পুরুষটি আর অন্য কেউ না, সে জমের মতো ভয় পাওয়া আদ্র ভাই। বমি মনে মনে আওড়াতে থাকে, কি মানুষে বাবা, কথা বলার সময় মানুষের একটা নরম কোমল ভাব থাকে, এই মানুষটার কথা বলার ধরন এমন কেন? আল্লাহ মালুম দেখতে কেমন হবে তার কণ্ঠের মতো। কথাটা বলেই নিজে নিজেই হাসতে থাকে। বমি আবার দরজা খুলে খুশি মনে নিজের ওড়না ঠিক করতে করতে বেরিয়ে আসে ঘর থেকে। পেটের মধ্যে তার ইঁদুর দৌড়াচ্ছে, এখন সোজা গিয়ে হামলে পড়তে হবে খাবারের প্লেটে। আর কিছু না ভেবে বমি দৌড় লাগায় খাবারের টেবিলে, যেতে যেতে নিজেকে প্রস্তুত করে নেয় সকলের সামনে মায়ের বকা হজম করার জন্য। সাথে হয়তো কয়েক গা মায়েরও বোনাস থাকছে। বমি নিচে নামতে পড়ে কঠিন পরিস্থিতির মুখে। সকলের নানান প্রশ্ন জিজ্ঞাসাবাদ যেন আর কোনো অন্ত নাই। বিরক্তিতে বমির গাল লাল হয়ে আসছে। কত আনন্দ নিয়ে নিচে নামলো খাবে বলে, কিন্তু খেতে তো পারলই না, পড়লো আরেকটা ঝামেলায়। দূর, না নামাই ভালো হতো। খাবারের কি সুন্দর গন্ধ, আহ, বমির নাক টেনে টেনে খাবারের গন্ধ নিচ্ছে, কিন্তু সেগুলো হাতের নাগালে পাচ্ছে না এই বোরিং মানুষগুলোর কারণে। এদিক সেদিক তাকাচ্ছে বাঁচবে এই ঝামেলার হাত থেকে। অমনি বাড়ির দরজা দিয়ে প্রবেশ করছেন মিস্টার আফজাল আহমেদ। বমির চেহারায় এবার ফুটে ওঠে এক পালি আনন্দের আভাস। দৌড়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, ও বড় বাবা, কেউ আমাকে খেতে দিচ্ছে না, সবাইকে বকে বকে আমার পেট শেষ করে দিচ্ছে খিদের জ্বালায়, আমি তো এক্ষুনি মরে যাব। মিস্টার আফজাল আবার সকলের দিকে চোখ গরম করে বলে, কি হয়েছে, সবার কেন বাচ্চা মেয়েকে এভাবে বকছো তোমরা? মেয়েটা কেমন শুকিয়ে গিয়েছে খিদের চোটে, আমি যেন দ্বিতীয়বার বমি মাকে কেউ বকা দিয়ে কথা বলতে না দেখি। এ বলে বমির খাবার টেবিলের দিকে নিয়ে যায়, আর বমি পিছন ফিরে সবার দিকে দুষ্ট হাসি দিয়ে বেংসি কেটে বেরিয়ে যায়। সন্ধ্যা পেরিয়ে প্রায় 4 মাস আধারে সে গিয়েছে। রাতের কালো অন্ধকার নামতে শুরু করে দিয়েছে প্রকৃতির বুকে। এখনও আদ্রের বাড়ি ফেরার নাম নেই। তখন বাড়িতে হইচই লেগে গিয়েছিল সকলের মাঝে ঈদ ভর দুপুরে। ছেলেটা গেল কোথায়?
এত বছর পর ফিরেছে, অবশ্যই ভালো করে রাস্তাঘাট মানুষজন কাউকে চেনে না। সকলকে শান্ত করে সাদাব এসে বলে, ভাইয়া কিছু কাজে গিয়েছে আমার বাইকটা নিয়ে। ভাইয়া বলে গিয়েছে সন্ধ্যার আগে ফিরে আসবেন, কেউ যেন চিন্তা না করে। কিন্তু এখন তো সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে, বাড়ির সকলের মাঝেই চিন্তার চাপ। কোথায় গেল? আদ্রার মা তো কান্নায় ভেঙে পড়েছেন। বাংলাদেশে এসে নাম্বারও নেয় নাই যে কল করে খোঁজ নিবে। মিস্টার আফজাল আহমেদ পুলিশে কল দিতে উদ্যত হতেই তখনই বাহির থেকে বাইকের হর্নের আওয়াজ শোনা যায়। সবাই দৌড়ে সেদিকে যায়। গিয়ে দেখে আসলেই আদ্র ফিরেছে বাড়িতে। আদ্রের পিছন পিছন আরও একটি বাইক নিয়ে ঢুকছে আরেকটি ছেলে, বয়সে আদ্রের সমান হবে। বাইক সাইড করে দাঁড়াতেই মিসেস সাবিনা এগিয়ে যান ছেলের কাছে। ছেলে দুবাহু আঁকড়ে দৌড়ে আসা গলায় প্রশ্ন করতে থাকে, কোথায় গিয়েছিলিস তুই বাবা? কাউকে না জানিয়ে? বাড়ির প্রতিটি সদস্য কতটা চিন্তায় ছিল তুই জানিস? রাস্তাঘাট কিছু চিনিস না, এভাবে হুট করে বের হতে তোকে কে বলেছে? শান্ত হও মা, এত হাইবার কেন হচ্ছ? আমি তো সাদাবকে বলেই গিয়েছিলাম। আর রাস্তাঘাট না চিনব না কেন? এটা তো আমার মাতৃভূমি। বোকা ছেলে, তারপরও কি আমাদের বলে যাবি না নাকি? চিনতে জানিস তোর মা কাঁদতে কাঁদতে কী অবস্থা হচ্ছিল? কেন গিয়েছিস? আজকেই তো মাত্র আসলি। মিসেস সাবরিনা এগিয়ে গিয়ে অভিমানী কণ্ঠে আদ্রকে জিজ্ঞেস করে, মামুনি দেশে এসে তো সিম কেনা হয়নি, এজন্যই বাহিরে গিয়েছিলাম। আর ও আমার সেই ছোটোবেলাকার বন্ধু, মনে আছে তোমাদের ওর কথা? ও হচ্ছে রাহিন। মিসেস সাবরিনা এগিয়ে এসে তাকায় রাহিনের দিকে। অনেক বড় হয়ে গেছে সেই ছোট্টবেলার চেহারাটার সাথে এখনকার চেহারাটার কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। কিরে রাহিন, তুই এত বড় হয়ে গেছিস, চেনাই তো যাচ্ছে না তোকে। আমাকে চিনতে পেরেছিস? আমি তো সাবরিন আন্টি, যাকে তুই বলতিস শাশুড়ি আম্মু বানাবো। রাহিন হেসে এগিয়ে আসেন, সাবরিনাকে সালাম করে, আদ্রের মাকেও সালাম করে। বন্ধু চলে যাওয়ার পর তো আর এই আন্টিকে মনেই রাখিসনি, আর এই বাড়িতেও আসিসনি। কি করে আসি বলো? আদ্র চলে গিয়েছে, আমি কি আর পরিচয় আসতাম? সাদাব এগিয়ে এসে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি রাহিন ভাইকে কিভাবে খুঁজে পেলে এত বছর পর এসেও? বাইকটা কিনতে শোরুমে গিয়েছিলাম, সেখানেই দেখি রাহিনকে ওখানকার ম্যানেজারের পদে আছে। ওর কথা বলার ধরন আর হাস্যোজ্জ্বল চেহারা দেখে আমি চিনতে পেরেছিলাম ছেলে বাইক কিনেছে। কথাটা শুনে মিসেস সাবিনার চেহারাটায় আদার নেমে আসে। বাইক যেন তার দু চোখের কাল। কিন্তু ছেলে কষ্টভাবে ভেবে আর কিছুই বলেন না। সবাইকে তাড়া দিয়ে বলেন, ভিতরে এসো সবাই। আয় রিহান, ভিতরে আয় বাবা। বাড়ির সদস্যরা মিলে বসে পড়ে সন্ধ্যার নাস্তা প্লাস গল্পের আসরে। আদ্র সাদাবকে ডাক দিয়ে বলে, সাদাব, কর্নারের রুমটায় আমার সব লাগেজগুলো নিয়ে আয়। সাদাব উঠে আদ্রের কথা মতো ব্যাগ সব নিয়ে আসে, আদ্রের সামনে রাখে। আদ্র ব্যাগ থেকে খুলে খুলে একে একে সবার জন্য নিয়ে আসা গিফট দিতে থাকে। পরিবারের সদস্য তো বটে, সাথে নানা বাড়ি ফুফিদের সকলের জন্য গুনে গুনে আদ্র গিফট নিয়েছে। সবাই তো খুশিতে আত্মহারা। সকলের উপহার দেওয়া শেষে ব্যাগ সব খালি করে যখন একপাশে রেখে দিচ্ছিল, তখনই আদ্রি বিষয়টা খেয়াল করে সাহস নিয়ে বাইকে প্রশ্ন করে বসে, ভাইয়া, ভূমি আপুর জন্য কিছু নিয়ে আসুনি? সব তো শেষ করে দিলে। এতক্ষণ সবাই নিজেদের উপহারগুলো দেখতে ব্যস্ত হলেও এবার সকলে দৃষ্টি নিক্ষেপ করে আদ্র আর আদ্রির দিকে। মিসেস সাবিনাও বলে ওঠেন, আসলেই তো। কিরে বাবা, মেয়েটার জন্য কিছু আনলি না নাকি? বোনটার কথা কি ভুলে গিয়েছিস নাকি? আদ্রার চেহারার আকার পরিবর্তন হতে থাকে। এতক্ষণ সকলের সাথে হেসে কথা বললেও এবার তা সম্পূর্ণরূপে যেন গায়েব হয়ে যায়। মুখে ফুটে ওঠে বিরক্তির রেখা। কিন্তু সকলের সামনে আর কিছু বলতে বা নিজের রাগ প্রকাশ করতে আদ্র চাইছে না। তাই কিছু না বলে উঠে গড় গড় করে বড় বড় ফাঁ ফেলে সিঁড়ি দিয়ে চলে যায় নিজের কক্ষের দিকে। উপস্থিত সকলের মাঝে আবার নিস্তব্ধতা ছেয়ে যায়। আদ্রের এমন করার কারণটা হয়তো ছোটরা না জানলেও মামুনিদের ঠিকই জানা আছে। সকলের মনটা খারাপ হয়ে ওঠে। ভূমির কাজিনরা সবাই একসাথে একই রুমে ঘুমাবে, তাই সকলেই নিজেদের ব্যাগপত্র রেখেছে সেখানে। আদ্রের দেওয়া গিফটগুলো নিয়ে সবাই যায় ভূমির রুমে। সবার হাতে বক্স দেখে ভূমি আনন্দিত কণ্ঠে শুধায়, কে দিল সবাইকে গিফট? ভূমির ছোট ফুপির মেয়ে প্রিয়া বলে, আদ্র ভাইয়া দিয়েছে সবাইকে। এবার ভূমি লাফিয়ে উঠে এগিয়ে আসতে আসতে বলে, আমারটা কই? দেয়নি তোদের কাছে? মাকে দিয়েছে? আমি তো নিজে গিয়ে নিতে পারবো না, তাহলে কে এনে দিবে? সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলছে না দেখে ভূমি আবার বলে ওঠে, কি হলো, এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? কিছু না বলে? আসলে ভাইয়া সবার জন্য এনেছে। কিন্তু কিন্তু কি? ভূমি বিষয়টা কিছুটা আন্দাজ করতে পেরে মনটা কিছুটা খারাপ করে জিজ্ঞেস করে, তোর জন্য মনে হয় কিছু আনেনি? 2টা ব্যাগ ভর্তি করে এনেছিল, সবাইকে তো সব দিয়ে দিয়েছে, আর কিছু ছিল না সেখানে।
প্রিয়া মাথা নিচু করে মন খারাপ করে বলে কথাটা। বুমির মনটা এটা শোনার পর পুরোপুরি খারাপ হয়ে যায়। বুমি বুঝতে পেরেছিল এমন কিছুই হবে। সেই ছোট থেকেই কেন জানি আদ্র বুমিকে সহ্যই করতে পারে না। বুমি শুধু ছোট করে ও বলে পুনরায় গিয়ে আবার বিছানায় বসে পড়ে। রিয়া এসে বলে, আপু তোমাকে দেয়নি যখন আমরাও নিব না, দিয়ে চলে আসবো সবাই। না না, সেটার প্রয়োজন নেই, তাহলে ভাইয়া কষ্ট পাবে। রাত প্রায় 10টা সুই সুই। সকলের ডাক পড়েছে রাতের খাবার খেতে। মিস্টার আফজাল সাহেব আহমেদ সন্ধ্যার দিকে অফিসে গিয়ে সেদিকটা দেখে বাড়ি ফিরেছেন। তাই সকলেই ধীরে ধীরে খাবার টেবিলে জড়ো হচ্ছে। আদ্রও এসে চেয়ার টেনে বসে পড়ে। সবাই উপস্থিত, কিন্তু বুমি নেই। তাই মিস্টার আফজাল জিজ্ঞেস করেন, বুমি কোথায়? ওকে ডেকে নিয়ে এসো, তবে সকলে খানা শুরু করব। সবাই সম্মত হলেও আদ্র কিছুটা বিরক্তি প্রকাশ করে। আদ্রি দৌড়ে যায় উপরে বুমিকে ডাকতে, কিন্তু বুমি আসেনি। আদ্রিকে বলেছে যাতে মাকে ডেকে দেয়। আদ্রি নিচে এসে মিসেস সাবরিনাকে বলে, মামনি বুমিফু তোমাকে যেতে বলেছে। আমি ডেকেছি, বলল খাবে না, সবাই যেন অপেক্ষা না করে খেয়ে নেয়। মিসেস সাবরিনা কিছুটা বুঝতে পেরে হয়তো গিফটের বিষয়টা নিয়ে মেয়ের মন খারাপ, তাই একটি প্লেটে খাবার বেড়ে চলে যায় উপরে। সকলকে বলে যায় যেন তারা খেয়ে নেয়। বুমির মা মেয়ের দরজায় নক করে ডাকে দুবার। ডাকতেই দরজাটা খুলে দেয়। সাবরিনা মেয়ের মুখ দেখে বুঝতে পারছেন মেয়েটার মন খারাপ। মন খারাপ করে আসিস কেন? হ্যাঁ, সবাইকে ছোট উপহার দিয়েছে, তোকে হয়তো বড় কিছু দিবে, এজন্যই তোরটা আলাদা করে রেখেছে। বুমি অবাক নয়নে মায়ের দিকে তাকায়। কিভাবে বুঝে গেল যে এই বিষয়টা নিয়ে মনটা খারাপ, কিন্তু মুখে কিচ্ছুটি না বলে মাথা নিচু করে বসে থাকে। মিসেস সাবরিনা বাত মাখিয়ে মেয়ের মুখের সামনে নিয়ে এক লোকমা দিতে গিয়ে বলেন, হেন নে হা কর। বুমি বাধ্য মেয়ের মতোই মুখ খুলে দেয়। খাবার মাঝে হঠাৎই বুমি মাকে প্রশ্ন করে বসে, আচ্ছা মা, আদ্র ভাইয়া সবার সাথে কত সুন্দর করে ব্যবহার করত, কিন্তু আমাকে কেন এমন করতো সে ছোট থেকেই? আমার সাথে কখনোই কথা বলতে চাইতো না, দেখতে চাইতো না। আমি কি কোনো অন্যায় করেছিলাম? মিসেস সাবরিনার মনটা বিষিয়ে যায় কথাটা শুনে। চোখ দিয়ে যেন এক্ষুনি নোনা জল গড়িয়ে পড়বে তার উপক্রম হয়েছে। কিন্তু মেয়েকে তো তা দেখানো যাবে না, তাই নিজেকে সামনে নিয়ে এমন বলে না কিছু না। বাহিরে থাকে বলে স্বভাবটা এরকম, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এখন চুপচাপ খেয়ে না তো, আমার আবার ওদিকটা দেখতে হবে। সব কাজিনরা এক হয়ে শুয়ে পড়ে ঠেলে ঠুলে একই বিছানায়। আজ আদ্রিও এসেছে ওদের সাথে থাকবে বলে। বোনেরা সব এক হয়েছে, আর মাথায় কোনো দুষ্টু বুদ্ধি আসবে না তা কি কখনো হয়? রিয়া বলে, আচ্ছা আমরা এখন কি করব? অবশ্যই কেউ বলবে না যে নাক তুলে ঘুমাতে যাবে। বুমি দুষ্টু হাসি দিয়ে বলে, অবশ্যই না, আজ কারো ঘুম হবে না, হবে তো শুধু মাস্তি। লেটস পার্টি গার্লস। প্রিয়া বাঁকা হেসে একটা বাটন মোবাইল জামার নিচ থেকে বের করতে করতে বলে, গার্লস হবে নাকি? আবারও সে কার সাজে? সবাই ডু করে চিল্লিয়ে উঠে খুশিতে। আদ্রি বলে, প্রিয়া তুই নানির মোবাইল কই ফেলি? এটা তো নানির সম্পদ, সন্তানদের থেকেও বেশি, কাউকে তো ধরতেও দেয় না। পেয়েছি, তোর নানি আজ নাতি আসার খুশিতে গল্পে এতই মগ্ন ছিল যে মোবাইলটা ড্রয়িং রুমে রেখে চলে গেছে, খেয়াল করেনি। আর আমি টুপ করে উঠিয়ে নিয়ে চলে আসলাম। সবাই হু হু করে হেসে ওঠে। বিছানার উপর গোল হয়ে বসে পড়ে সবাই। মুখে লেগে আছে সব দুষ্টমি আর বাদরামি। প্রথমে কে নাম্বার বলবে আর কে কথা বলবে সেটা ঠিক কর। বুমি লাফিয়ে বলে ওঠে, আমি নাম্বার বলবো আর সুমাইয়া কথা বলবে। কথা মতোই ভূমি নিজের মন গড়া একটা নাম্বার বলে ডায়াল করলো। সেই নাম্বারে 3-4 বার রিং হতেই ফোনটা তুললো। কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে এটা কোনো বুড়ো লোক, যার জন্য বেশি কিছু না বলেই কল কেটে দেয়। এভাবে করে সকলের পালা শেষে আসে আদ্রির নাম্বার বলার আর ভূমির কথা বলার পালা। আদ্রি অনেক ভেবে হঠাৎ একটা নাম্বার মনে করে। কোথায় শুনেছে ঠিক মনে করতে পারছে না, কিন্তু নাম্বারটা ডায়াল করার পর আদ্রি বসে ভাবছে এটা কার নাম্বার। ততক্ষণে ভূমি কল দিয়ে রিং পড়তে শুরু করেছে। প্রথমবার কল পড়তে পড়তে কেটে গেছে, কিন্তু কারো তোলার কোনো নাম নেই। ভূমি আবারও কল দেয়। যতক্ষণ রিসিভ করবে না ততক্ষণ কল দিতে থাকবে, কারণ যদি রিসিভ না হয় আর কথা বলতে না পারে তাহলে তাকে বাকিদের বলার শাস্তি গ্রহণ করতে হবে। বেচারি ভূমি পড়েছে মহা বিপদে। অবশেষে 3-4 বার কলটা রিসিভ হয়। ভূমি যে সালাম দিতে যাবে তখনই শক্ত পুরুষালী একটা কণ্ঠ ভেসে আসে। এই আওয়াজ শুনে যে কেউ ভয় পেয়ে যাবে ওই লোকটাকে না দেখেই। কণ্ঠ শুনেই আদ্রির মনে পড়ে যায়, হায় হায়, এটা তো তার ভাইয়ের নাম্বার। তখন খাবার টেবিলে সবাইকে তার নতুন কেনা সিমটার নাম্বার বলছিল, সেখানেই শুনেছে। আদ্রি ভয়ে কুকড়ে যাচ্ছে। এবার কি হবে? আদ্র যদি জানতে পারে তাহলে তো শেষ। বমি সুন্দর করে সালাম দেয়। আদ্র সালামের উত্তর দেয়, কিন্তু কিছু বলে না। আর পরবর্তীতে
বমির বয়ের পরিমাণ বাড়ছে আর উপস্থিত সকলের মাঝে উত্তেজনা। বমির পরবর্তীতে কি করবে কি বলবে, সবাই বমির অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছে আর বেচারি দাঁত কিড়মিড় করছে সবার দিকে তাকিয়ে। মনে মনে বলছে, বাসা তোদের তো দেখাবো মজা, দাঁড়া। কে ভাই আপনি, কি সমস্যা? কল দিয়ে চুপ করে আছেন কেন? আদ্র ওদিক থেকে হুঙ্কার ছড়ে। বমি তো যান বের হওয়ার উপক্রম। প্রিয়া আস্তে করে বমির কানের কাছে গিয়ে বলে, কিছু তো বলছিস না, আই লাভ ইউ বলে দে তাড়াতাড়ি। বমি আর কি করবে, ওদের কথা মানতে বাধ্য। সবাই নিজেদেরটাই সফল হয়েছে, ও তো একা শাস্তি পাবে তা তো হতে পারে না। মনে হাজারো সাহস সঞ্চয় করে চোখ মুখ খিসে বলে দেয়, শুনেন ভাইয়া, বলছিলাম যে আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, আপনি অনেক কিউট সুইটু। আর ভাইয়া কথা একটু সুন্দর করে বলবেন, মিষ্টি করে বলবেন, আচ্ছা ভালো থাকবেন। এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে অপর পাশের ব্যক্তিটিকে কিছু বলার পর্যন্ত সুযোগ না দিয়ে বমি কলটা কেটে দিল। উপস্থিত সকলের মাঝে হাসির রোল উঠেছে। সবাই হাসতে হাসতে কুঁকড়ে যাচ্ছে। কি সাংঘাতিক কাজটাই না করলো। কিন্তু আদ্রি তো এখনও আগের মতো বসে আছে, দেখছে বমিকে আর ভাবছে, বাইয়ে যদি জানে তোমার আর রক্ষা নেই বনু। এদিকে আদ্র কেবলার মতো কান থেকে মোবাইলটা চোখের সামনে এনে ওটার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন কানের উপর দিয়ে এক প্রকার সুনামি বয়ে গেল। আদ্র নিজে নিজে ভাবতে থাকে, কোন পাগলের পাল্লায় পড়লাম। সাময়িক সময়টাই নাম্বার দেখে চিনতে পারছে না কার হতে পারে। মাথা দুলিয়ে চসূচক আওয়াজ করে মোবাইলটা রেখে দেয়, শুয়ে পড়ে ঘুমের উদ্দেশ্যে। এদিকে বমি প্রিয়ারা ঘরের মধ্যে লাগিয়ে দিয়েছে স্পিকারে গান। সবাই মিলে নাচানাচি হইছই। আদ্রের রুম বমির ঠিক পাশেই, যার কারণে এই মোটা আস্তরের দেওয়াল পেরিয়েও গানের হইচইয়ের আওয়াজ আসছে আদ্রের কান অবধি। এমন পরিস্থিতিতে কি কারো ঘুম আসা কখনো সম্ভব? আদ্র নিজের রাগ আর বিরক্ত সংবরণ করে বেশ খানিকক্ষণ ধৈর্য নিয়ে শুয়েছিল। কিন্তু রাত গভীর হচ্ছে, এদের হৈহুল্লোড় বন্ধ হওয়ার পরিবর্তে আরও বেশি হচ্ছে। দরজার বাঁধ ভেঙে আদ্র এবার বড় বড় পা ফেলে নিজের কক্ষ থেকে বেরিয়ে বমির কক্ষের সামনে এসে দাঁড়ায়। আদ্রের চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। চোখ দুটো রক্তিম আভা ধারণ করেছে। শক্ত হাতে ঠাস ঠাস করে ধাক্কা দিতেই থাকে বমির দরজায়। এত রাতে এভাবে আওয়াজ পেয়ে সকলে একসাথে তাকায় দরজার দিকে। সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে আর ব্রু নাচাচ্ছে। কেউ দরজা খুলছে না দেখে আদ্র এবার আরও জোরে ধাক্কা দিতে থাকে, কিন্তু তার মুখে কোনো আওয়াজ নেই। চুপ করে শুধু হাতই ব্যবহার করে যাচ্ছে। বমি এত রাতে কে এলো রে? চোট্টুর এলো না তো? প্রিয়ার কথা শুনে সবাই একজোড় হয়ে গুটিসুটি মেরে এক জায়গায় এসে দাঁড়ায়। চোর আসবে কোথা থেকে বাড়িতে এত মানুষের মাঝে? বমি তুই গিয়ে দেখ না কে এলো। বমির সামনে হাসছে আর পিছনে বাকি সৈন্যবাহিনী এগিয়ে যাচ্ছে একসাথে। বমি গিয়ে আস্তে করে দরজাটা খুলতেই এক ধাক্কা। ঘরের ভিতর লাল নীল রঙের ড্রিম লাইট জ্বলছে, স্পিকারে গান বাজছে। আর দরজার সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা দেহের অধিকারী, শ্যামপূর্ণের সুঠাম দেহি পুরুষ। বমি যেন ছোটোখাটো একটা ধাক্কা খেল। না না, এক কথায় যাকে বলে ক্রাশ খাওয়া। বমির নজর স্থির, সাথে আদ্রেরও। পলকহীন দুজনের দিকে তাকিয়ে আছে। পিছনে দাঁড়িয়ে থাকা সৈন্যবাহিনীরা একবার বাহিরে দাঁড়িয়ে থাকা আদ্রকে দেখছে, পুনরায় চোখ ঘুরিয়ে আবার বমিকে দেখছে। পিছন থেকে হঠাৎই আদ্রি বলে ওঠে, ভাইয়া তুমি এখানে? আদ্রির কথায় বমির চোখ বুধ দেখার মতো হয়ে যায়। শরীরের ভিতরে একটা শিহরণ কাজ করে। ভয় নাকি তা বমির জানা নেই। বমির নজর তখনও আদ্রের দিকে নিবদ্ধ, কিন্তু তখনকার দেখাই ছিল ভয় আর নার্ভাসনেস। আদ্র আবার চোখ সরিয়ে তাকায় বোনের দিকে। চোখ গরম করে চাচালো কণ্ঠে বলে, এত রাতে কি হচ্ছে এখানে? আসলে ভাইয়া, আমরা বোনেরা সবাই একত্র হলে এভাবেই সময় কাটাই, তার জন্য। আদ্রিত হতমত হয়ে কথাগুলো বলতে বলতে চোখ নিচু করে নেয়। মনে মনে ভাবতে থাকে, এখনই না দেয় এক ঝাড়ি। তাই বলে এত রাতে পারেন মানুষের ঘুম নষ্ট করে এভাবে শব্দ দূষণ করবি সবাই? এখনও গান বন্ধ করিসনি কেন? আদ্রের বলতে দেরি, আদ্রের স্পিকারটা বন্ধ করতে আর দেরি হয়নি। চোখ গড়িয়ে আদ্র আবার বমির দিকে তাকায়। সেখানে উপস্থিত সকলের সাথে পরিচয় হয়েছে। ফুফাতো বোন, খালাতো বোন, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকে এই মানবিক সে চিনে না। আদ্র আন্দাজ করতে আর দেরি করেনি, ঠিকই বুঝতে পারছে এটাই ভূমি। সেই ভূমি যে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরপরই আদ্রকে ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল। নিজের বাবার কাছে কঠিনভাবে মার খেয়েছিল। দোষটা হয়তো ভুল করেই হয়েছিল, কিন্তু কেউ আদ্রকে বুঝতে চেষ্টা করেনি। যার ফলস্বরূপ 17টা বছর রাগ আর জেদের বশে কাটিয়েছে সবার থেকে অনেক দূরে। প্রথম দেখায় আদ্রের টমাটে রেখা ধরন অন্যরকম থাকলেও যখন বুঝতে পারল ভূমি এটা, তখন মুখে বেশি উঠেছিল রাগ আর ক্ষোভ। হাত মুষ্টিবদ্ধ করে হুঙ্কার দিয়ে বলে, আর যেন আমি এমন কিছু না দেখি। এ বলে ঘর ঘর করে চলে গেল নিজের কক্ষে।
সবাই ভিতরে গিয়ে স্বস্তির নিঃশ্বাস পেলে বিছানায় গা এলিয়ে দেয় যে যার মতো। কিন্তু বমি এখনও দরজায় দাঁড়িয়ে আছে আগের মতোই। আদ্র এগিয়ে গিয়ে বমির কাঁধে হাত রাখে। মন খারাপ করিস না বমি, ভাইয়াকে তো দেখেছিস সেই ছোট থেকেই এমন করে। বমি মুখে আলতো হাসির রেখা টেনে মাথা দুলায়। দুজনেই দরজা বন্ধ করে ভিতরে চলে যায়। সবাই নিজেদের জায়গায় গিয়েই শুয়ে পড়ে। ভোর 6টায় বাড়ির 2 কর্তি উঠে সকলের জন্য নাস্তা রেডি করতে ব্যস্ত গর্ভবতী মানুষ। এত খাবার তৈরি করতে তো সময় লাগবেই। 2 জা তথা 2 বোন মিলেমিশে হাতে হাতে সব কাজ করছে, তাদেরকে সাহায্য করছে। 20 বছর ধরে অবস্থিত বাড়ির বিশ্বস্ত কাজের মহিলা খালেদা খালা। দেশের বাইরে থাকাকালীন আদ্রের প্রতিদিনকার অভ্যেস ছিল রোজ সকালে উঠে মর্নিং ওয়াক করা, নিয়মিত এক্সারসাইজ করা। আর বাড়ি এসেও নিজের অভ্যাসটাকে দমিয়ে রাখতে পারেনি। তাই তো সে ভোরে ঘুম ভেঙে গিয়েছে। আদ্র ভেবেছিল যাবে না, কিন্তু চোখে তো ঘুম ধরা দিচ্ছে না। শুধু শুধু এত সময় শুয়ে বসে না থেকে জগিং করে আসাই বেটার অপশন। তাই যে ভাবা সেই কাজ। আদ্র জগিং স্যুটটা পরে নিয়ে দৃঢ় পায়ে বেরিয়ে পড়ে। আদ্র জানে আর কেউ না জাগলেও তার মা আর মামুনি ঠিকই উঠে গিয়েছে। কানে ইয়ারফোন, গলায় একটা টাওয়াল আর হাতে এনার্জি ড্রিঙ্কস নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে সামনে পড়ে মিসেস সাবরিনার। ছেলেকে এত সকাল সকাল এমন রেডি হয়ে বের হতে দেখে সাবরিনা উদ্বিগ্ন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কী রে বাবা, এই সকালে জগিং স্যুট পরে কোথায় বেরোলি? আসলে মামুনি, বাহিরে থাকাকালীন রোজকার হ্যাবিট ছিল তো, আজও ঘুমটা ভেঙে গিয়েছে। আজান পড়ার সাথে সাথে ঘুম আসার অসম্ভব, তাই ভাবলাম জগিং করা যাক, সাথে দেশের সুন্দর প্রকৃতি পরিবেশটা উপভোগ করে আসা যাক। আদ্র মামুনির কথার প্রতি উত্তরে আলতো হেসে কথাগুলো বলে। আদ্রের কথা বলার ধরন, মুখের আকৃতি সকলের জন্য অন্যরকম হলেও তার মা আর মামুনির জন্য সম্পূর্ণ এক ভিন্ন রূপ দেখা যায়। আচ্ছা যা, সাবধানে যাস কেমন? তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। নাস্তা তৈরি করছি, গরম গরম খাবি। আদ্র ঠিক আছে বলে মাথা নেটে বেরিয়ে পড়ে নিজের উদ্দেশ্যে। ঘন্টা 2 পেরিয়ে ঘড়ির কাঁটায় 8টা বাজার ঘরে টিকটিক করে সংকেত দিচ্ছে। বাড়ির প্রায় সবাই উঠতে শুরু করে দিয়েছে, শুধুমাত্র ছোট সদস্যদের ওঠার নাম নেই। সাদাব তো উঠবে না দিনের 11টা ছাড়া। আর বৌমিদের ওদেরও ডেকে ডেকে গলা ফাটিয়ে তবেই তোলা লাগবে। বড় মালকিন অর্থাৎ মিসেস সাবরিনার আদেশ পেয়ে খালেদা খালা দৌড়ে উপরে আসে বৌমিদের কক্ষের সামনে, দাঁড়িয়ে কোমল কণ্ঠে ডাক লাগায়, বমি আপু, ও বমি আপু, উঠছো তোমরা? ভিতর থেকে কোনো আওয়াজ না পেয়ে খালেদা খালা এবার আদ্রির নাম ধরে হাঁক ছাড়ে, কিন্তু কেউ কোনো আওয়াজ করছে না, না কারো ওঠার নাম আছে। খালেদা খালা পুনরায় ডাকবেন, তখনই পিছনে উপস্থিতি ঘটে আদ্রের। আদ্র পিছন থেকে লক্ষ্য করছে খালেদা ডাকতে ডাকতে কোনো উত্তর না পেয়ে হাহুতাশ করছেন। তাই আদ্র সামনে এসে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা আন্টি? আদ্রর মুখে আন্টি ডাক শুনে খালেদা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ছেলে বলে কি, আমি তো তার মায়েরও খালা, তাহলে তারও খালা হলাম কিভাবে? কিন্তু মুখে কিছু প্রকাশ করে না। এত বছর এই বাড়িতে থেকে কিছুটা আন্দাজ করতে পেরেছে আদ্রের বিষয়ে, তার রাগ সম্পর্কে। যদিও সকলের সাথে তা প্রকাশ করে না, তাও যেন কেন ভয় করে। আসলে ছোট সাহেব, বড় আম্মাই বলছে আপাদের ডেকে দিতে। সে কখন থেকে ডেকে যাচ্ছে, কিন্তু কারো কোনো আওয়াজ পাচ্ছি না। খালেদা বেশ সংকোচ নিয়ে নুইয়ে যাওয়া গলায় কথাগুলো বলে মাথা নিচু করে। ঠিক আছে, আমি দেখছি। এবার আদ্র এগিয়ে যায়, জিম করা শক্তপোক্ত হাতে 2টা ধাক্কা দিয়ে হাঁক ছাড়ে। আদ্রি তাড়াতাড়ি উঠে দরজা খোল, তৃতীয়বার যেন ডাকা না লাগে। এতক্ষণ খালেদার আওয়াজ শুনিয়ে উপেক্ষা করে গেলেও এবার আর তা উপেক্ষা করার সাহস কারণেই আদ্রি একটা লাফে উঠে বসে পড়ে। পাশ থেকে ওড়নাটা টেনে নিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। আদ্রির সাথে বাকি 4 কাজিনও উঠে বসে পড়েছে, শুধু বমি বাদে। সে তো ঘুমের রানী, সব ঘুম যেন বমির চোখে এসে হানা দেয় শুইলেই। এত সময় ধরে আন্টি তোদেরকে ডাকছে, শুনতে পাসনি? জবাব দিচ্ছিলি না কেন? আদ্রি রাগ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করে। আদ্রি ভয়াতুর নয়নে ভাইয়ের দিকে তাকিয়ে মিনমিনা স্বরে বলে, আসলে ভাইয়া শুনতে পারিনি। আদ্র চোখ ফাঁকিয়ে ভিতরের দিকে তাকিয়ে বলে, সবাই উঠেছে? আদ্রি পিছনে ফিরে বিছানার দিকে দেখে পুনরায় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, সবাই উঠেছে, শুধু বমি এখনও উঠিনি। আমি ডেকে দিচ্ছি, সমস্যা নাই। তুমি যাও, আমরা এক্ষুনি নিচে নেমে যাব। আমার সামনে ডেকে তোল। বাড়ির মহারানীর ঘুম সম্বন্ধে আমার ভালো করেই জানা আছে। আদ্রি ভাইয়ের দিকে অবাক করা নয়নে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। মনে না মনে ভাবে, যে ছেলে বমিয়াপুর নাম শুনলে কেমন করতো মোবাইলে, সে তার এই ছোট্ট বিষয়টাও খেয়াল রেখেছে। আজব তো। বিছানার কাছে এগিয়ে গিয়ে বমিকে ডাকতে থাকে আদ্রি, বমিয়াপু, এ বমিয়াপু, উঠো না তাড়াতাড়ি। আদ্রি ডেকিয়ে যাচ্ছে, আর বমি বেচারি ঘুমে কাতর। অত কিছু কি আর জানে বাহিরে কে দাঁড়িয়ে আছে? বমি ঘুমের ঘোরে আদ্রিকে শাসিয়ে বলে, তুই যা, আমি উঠবো আর 5 মিনিট পর।
এ বলে আবার ঘুমাচ্ছে। আদ্র বাহিরে দাঁড়িয়ে এতক্ষণ দেখছে, এবার বিরক্ত হয়ে নিজে ভিতরে ঢুকে পড়ে। টুপ করে অ্যাসিড অফ করে দেয়। গরমে বমি এদিকে সেদিকে করছে, কিন্তু তাও কি চোখ খুলবে? চোখ বন্ধ রেখে আদ্রিকে বকে যাচ্ছে। আদ্র এদিক ওদিক চোখ বুলিয়ে দেখে পাশের টেবিলে জগ ভর্তি পানি রাখা। সেটা উঠিয়ে এনে গড় করে ঢেলে দেয় সমস্ত পানি বমির মুখে। আকস্মিক ঘটনায় বমি দরপড়িয়ে উঠে বসে পড়ে। সে না চিৎকার করতে যাবে পাশ ফিরে। চোখে পড়ে লম্বা এক পুরুষালী দেহ ঠায় দাঁড়িয়ে আছে। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। বমির কণ্ঠ আপনা আপনি বন্ধ হয়ে যায়। মুখখানি একইভাবে উচ্চারণ করতে চাওয়া বাক্যর মধ্যে আটকে গিয়েছে। বারবার ডাকার পরেও না উঠে মানুষকে হয়রানিতে পেলে দ্বিতীয়বার এর থেকেও বেশি হবে। আজ থেকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ঘুমানো বন্ধ। অভ্যেস যেটা ছিল সেটা আগে। আমার উপস্থিতিতে যেন এটা পুনরায় না ঘটে। আদ্র কথাটুকু বলে পিছন ফিরে চলে যেতে নেয়। আবারও তাকিয়ে বলে, আর মুখটা বন্ধ কর, না হয় মুখে মুখসা ঢুকে যাবে। এ কথা বলে আদ্র বেরিয়ে আসে বমির কক্ষ থেকে। বাহিরে এত সময় খালেদা খালা দাঁড়িয়ে ওদের সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল আর মুখ টিপে হাসছিল। আদ্র বেরিয়ে আসছে খেয়াল করতে মাথা নিচে করে একপাশে হয়ে দাঁড়িয়ে পড়ে। আদ্র বেরিয়ে এসে খালেদার দিকে একবার তাকিয়ে বলে, আন্টি, আমাকে ভয় পাওয়ার বা আমাকে দেখে এমন বিহেভ করার কোনো প্রয়োজন নেই। আপনিও এই বাড়ির সদস্য। বাকিদের যেভাবে দেখেন আমাকেও একই চোখে দেখবেন। কথাখানি বলে বড় বড় পা ফেলে রুমে চলে যায়। বমি এতক্ষণ ভয়ে এতটাই কুকড়ে ছিল যে নিজের সাথে ঘটে যাওয়া কিছুই খেয়াল নেই তার। শরীর যেন আপনা আপনি শক্ত হয়ে গেছে। আদ্রের বলা শেষ কথায় নিজের স্তম্ভিত ফিরিয়ে এলে হাত দিয়ে নিজের উষ্ঠ জোড়া চেপে ধরে। বারবার পলক ফেলতে থাকে। কি হলো? এটা বমির মাঝে মিশ্র অনুভূতি কাজ করছে এই মুহূর্তে। যে মানুষটা এতগুলো বছরে একটাবারের জন্য কথা বলেনি, দেখতে চায়নি, বরং বমির নামে কেউ কিছু বললে তা শুনতে নারাজ ছিল, সে ছেলেটা আজ নিজ থেকে এসে কথা বলে গেল। যদিও এটাকে কথা বলার তালিকায় ধরা যায় না। আদ্রে, এটা কি সত্যি ছিল নাকি? তোর ভাই নিজ থেকে আমার সাথে কথা বলে গেল এইমাত্র। বমি অবিশ্বাস্য গলায় আদ্রির হাত টেনে জানতে চায়। হ্যাঁ বোন, তাই তুই করলো, কিন্তু কথা তো বলেনি ভাইয়া। তোকে তো হুমকি দিয়ে গেছে, সাথে এক জগ পানি তোর মুখে ঢেলে তোকে উপহার দিয়ে গেছে। যাই হোক, বললো তো, আমার কতদিনের শখ উনি নিজে এসে আমাকে কিছু বলবেন। দেখলি তো, বললই হয়েছে, আর এত খুশি হয়ে লাভ নেই। দেখ বাসা, তোমার কপালে কোনো শনি ঘুরছে নাকি? এখন উঠো তাড়াতাড়ি, না হয় আবার এসে তোকে নিয়ে সোজা পুকুরেই না ফেলে দেয়। গার্লস বাহিনীর সকলে ফ্রেশ হয়ে নিচে নেমে এসে নাস্তা করার জন্য। বাড়িতে সবাই উপস্থিত থাকায় আজকে দুই বোন ঠিক করেছে কলেজ মিস দেবে। তাই আর অত প্যারা না নিয়ে রিল্যাক্সে আছে সবাই। নাস্তার টেবিলে সকলে উপস্থিত। আদ্র এখনও নিচে নামেনি। জগিং করে এসেছে, একেবারে গোসল করে আসবে, যার কারণে লেট হচ্ছে। আর বাড়ির কর্তা মিস্টার আফজাল আহমেদ নাস্তা করেই চলে গিয়েছেন আরও আগে অফিসের উদ্দেশ্যে। পরনে ব্ল্যাক কালার ট্রাউজার আর অলিভ কালার ফেলো টি শার্ট গায়ে জড়ানো এক সুদর্শন পুরুষ নেমে আসছে। বমি চোখ পড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসা এই সুঠাম দেহি পুরুষের দিকে। বমি ভাবতে থাকে, এই লোকটা আমার পছন্দের কালার সব কেন পরে আসলো? জেনেই পড়েছে নাকি কোইন্সিডেন্স? বমি ক্রাশ খাবে নাকি ভয়ে নিচু হয়ে থাকবে বুঝে উঠতে পারছে না। দুটেই পাচ্ছে এখন মনের ভিতরে। পাশে চেয়ার থেকে প্রিয়া বমির নজর লক্ষ্য করে টেবিলের নিচ থেকে গুঁতা দিয়ে বলে, বোন কন্ট্রোল। প্রিয়ার কথায় বমি নিজেকে সামলে নিয়ে তাকিয়ে নড়ে চড়ে বসে। এবার কাল অবধি ভয়ে ঘর থেকে না বের হলেও আজ সকালের ঘটনার পর বমির আর তেমন ভয় কাজ করছে না। আদ্রকে দেখে বমি ভেবে নিয়েছে নিশ্চয়ই ভাইয়াকে যতটা জল্লাদ ভেবেছি উনি ততটা জল্লাদ নন। আদ্র এসে বসে ঠিক বমির সামনে চেয়ারটাই। এখানে বসার কারণটা হলো বাকি সবগুলো চেয়ার পূর্ণ হয়ে গেছে, বাকি খালি ছিল এটাই। খাওয়ার মাঝে বমি বারবার পলক ফেলছে আদ্রের দিকে। মনে হচ্ছে যেন বেচারাকে গিলে খেয়ে ফেলবে খাবারের সাথে। আদ্র বমির নজর ঠিকই খেয়াল করে। খাওয়া শেষে একে একে সবাই উঠে যেতে থাকে। প্লেট ভর্তি খাবার নিয়ে শুধু বসে আছে বমি। আদ্র বেসিনে হাত ধুয়ে ফিরে এসে দেখে বমি এখনও সেভাবেই বসে আছে। একটা ধমক দিয়ে বলে ওঠে, ম্যাম, আপনাকে কি হাতে ধরে খাইয়ে দেওয়া লাগবে? আদ্রের এমন বাণী শুনতেই বমি কেঁপে ওঠে। কাঁধ উঁচু করে সেদিকে তাকায়। পাশে আদ্রিও এসে দাঁড়ায়। 5 মিনিটের মধ্যে খেয়ে রেডি হও দুজনে কলেজের জন্য। আদ্র কঠিন গলায় আদেশ জারি করে চলে যেতে নিলে বমি মন খারাপ করে বলে ওঠে, কিন্তু আদ্র ভাইয়া, আমরা তো আজকে যাব না ভেবেছি। নানুমণিরা প্রিয়ারা সবাই রয়েছে, আমরা চলে গেলে ওদের খারাপ লাগবে। আদ্র বাড়িয়ে নেওয়া পা পুনরায় ফ্লোরে রেখে পিছন ফিরে তাকায়। ব্রুজোড়া তার ভাঁজ পড়ে আছে। দুহাত পকেটে গুজে কঠিন গলায় বলে,
নিজেকে মাদার তেরেসা ভাবার কোনো প্রয়োজন নেই। ওরা নিজেদের মতো করে থাকতে পারবে। কলেজ ফাঁকি দেওয়ার বাহানা 2 দিন আগ থেকে শেষ আমার উপস্থিতিতে। কোনো অনিয়ম আর বাহানা কাজ করবে না। আর একটা কথা, কারো মুখ থেকে বের হলে থাপ্পড় দিয়ে সব বাহানা বের করে দিব। সোজা রেডি হয়ে নিচে আসবে। অ্যান্ড ইউ, বমির দিকে ইশারা করে বলে, 2 মিনিটের মধ্যে সমস্ত প্লেট শেষ করবে। ভূমি মাথায় হাত দিয়ে বলে ওঠে, ভাই এটা কেমন অত্যাচার? এ কথা আদ্রের কান অবধি পৌঁছেছে কি না জানি না, তবে মুখ ফুসকে কথাটা বলেই জিহ্বাকিটা চটপট খেতে শুরু করে। এদিকে আদ্র হাঁটতে হাঁটতে ডেবিল হাসি দিয়ে বলতে থাকে, সবে তো শুরু। এবার থেকে নিজের অপছন্দনীয় সব কাজই তোমাকে করতে হবে, আমি করাবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি হোয়াট উইল বি হ্যাপেনিং উইথ ইউ। আদ্রের কথা মতো 2 বোন রাসবাড়ি বিরক্তি নিয়ে রেডি হয়ে দুলতে দুলতে ঘর থেকে বেরিয়ে আসে। আদ্রের মাঝে স্বাভাবিকতা থাকলেও বমির মুখে ফুটে উঠেছে বিদিষ্টতা। এই কলেজে যাওয়াটা যেন লাইফের একটা এক্সট্রা পার্ট মনে হয় বমির কাছে। কলেজে উঠে গিয়েছে মানে সিরিয়াস পড়ালেখার পর্ব শেষ। এতদিন কি সুন্দর শুয়ে বসে আরামে কাটিয়েছে। কলেজে যাওয়ার জন্য কারো কোনো জোর জবরদস্তি নেই। মিসেস সাবরিনা বললেও সেখানে পাত্তা না দিয়ে নিজের মর্জি মতো করেছে সব। কিন্তু এই হিটলার এসে সব উল্টে পাল্টে দিচ্ছে। কত সুন্দর ভাবছিল, না ভাইয়াটা ভালো, আমি ভুল ভেবেছিলাম। কিন্তু সব ভাবনা ভুল প্রমাণ করে এখন দেখছি উনি আসলে একটা জল্লাদ। আর জীবনেও এই লোকটার উপর ক্রাশ খাবো না। বমি সিঁড়ি দিয়ে নামসার বিভিন্ন রকম মুখের আকৃতি ধারণ করে আদ্রকে বকেই যাচ্ছে। তখনই পিছন থেকে ভারী কণ্ঠে কারো আওয়াজ পেয়ে সেদিকে তাকায়। আদ্র ব্রজগোল কুচকে 2 হাত বাস করে শটান হয়ে দাঁড়িয়ে আছে বমির দিকে নজরদার। কালো জিন্স সাথে সাদা রঙের শার্ট ইন করে পরা, চুলগুলো জেল দিয়ে খুব সুন্দর করে সেট করা। ভূমি হা হয়ে তাকিয়ে আছে, নিচের লাজ লজ্জা সব মাটি চাপা দিয়ে। লোকটা আসলো মাত্র 2 দিন চলছে। এই 2 দিনে তো মাথা খেয়ে নিল নিজের রূপ দেখিয়ে। আদ্রের হাতের টান পেয়ে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। নিজের বোকামির জন্য এমন অপ্রস্তুত সব ঘটনায় পড়তে হচ্ছে তাকে। ভূমি দু ঠোঁট জোরপূর্বক খুলে হাসার চেষ্টা করে, কিন্তু তার আসছে কই। লোকটা যে সকাল সকাল উঠেই সকল আশা আকাঙ্ক্ষার নিমপাতা জুস বানিয়ে দিয়েছে। এখন চারপাশে শুধু তেতো আর তেতো। হাসার জন্য তো অন্তত কিছুটা মিষ্টাতের প্রয়োজন পড়ে নাকি? এই মেয়ে, কি সমস্যা তোমার? মুখ এমন ফ্যাসার মতো করে রেখেছো কেন? তাড়াতাড়ি হেঁটে নামতে পারছো না? কয়টা বাজে তোমার খেয়াল আছে সেদিকে? আদ্র ধমকের স্বরে ভূমিকে চোখ রাঙিয়ে কথাখানি বলে। ভূমি কি করবে না, তার তো মন চাইছে না যেতে। এমনিতে অন্যান্য দিক কেউ জোর করেও যাকে কলেজে পাঠাতে অসক্ষম, সে নাকি আজকে কলেজে যাবে, বাড়ি ভর্তি মানুষ রেখে, নিজের প্রাণপ্রিয় বান্ধবীদেরকে রেখে। ও ভাইয়া, আজকে থাকি না, কাল থেকে না হয় যাব, প্রতিদিন যাব সত্যি। বমি আহ্লাদি কণ্ঠে কথাটা বলে চোখ পিটপিট করে তাকিয়ে হাসে। কিন্তু আদ্র তা শোনার পাত্র নয়। বমির অপছন্দ সকল কিছুই তাকে দিয়ে করাবে। চুপচাপ নিচে নেমে এসে, আর কোনো কথা নয়, থাপ্পড় খাওয়ার ইচ্ছে না থাকলে। আদ্র গড়গড় করে নেমে যায় কথাটা বলেই। আদ্রি কি জল্লাদ ভাই তোর? কথায় কথায় কেমন শাসাচ্ছে, থাপ্পড়ের ভয় দেখাচ্ছে। কি ভেবেছে কিছু বলছি না বলে বড়জন বলে? এত বছর পর ফিরেছে এই জন্য সম্মান দিচ্ছি বলে কি গাছের আগায় উঠে যাবে নাকি? এই বমির সাথে তা চলবে না বলে দিলাম। বমির আগে গজগজ করতে করতে নিচের দিকে আঙ্গুল দিয়ে তার কথাগুলো বলতে থাকে মিনমিনা স্বরে। ভাই সাহস করে জোরে বল না দেখি, আমার মিউ মিউ করছিস কেন? আদ্রি দুষ্ট হেসে বমির উপর মজা নিতে থাকে। বমি রেগে চোখ গরম করে তাকায় আদ্রির দিকে, যেন এক্ষুনি তাকে খেয়ে ফেলবে। বমির নজর দেখে আদ্রি বউ দৌড় লাগায়। যা যা ভাই, এসেছো তো ঢং করছিস তাই না? দেখবো আমিও যখন তোকেও জোর করে করে সব করাবে তোর অপছন্দের জিনিস। বন্দি থেকে বিদায় নিয়ে অগত্যায় বাহিরে বেরিয়ে আসলো। মিসেস সাবরিনা তো সেই খুশি অবশেষে তার বাঁদর মেয়েকে কেউ এভাবে কন্ট্রোল করতে পারছে। এবার আর তাকে চিল্লাচিল্লি করে গলা ফাটাতে হবে না। বমি বাহিরে এসে পড়ে আরেক বিপদে। বাইকে উঠ। আদ্র বাইক স্টার্ট করতে করতে বমি আর আদ্রিকে উদ্দেশ্য করে বলে। আদ্রি জেনা উঠতে যাবে, বমি আদ্রির হাত টেনে ধরে বলল, না বাইক কেন, আমরা প্রতিদিন গাড়ি করে যাই। তো এটা কি গাড়ি না? এটা কি দেখে তোদের খেলনা মনে হচ্ছে? আদ্র চোখ উল্টে বিদ্রুপের স্বরেই বলল। ভাইয়ের এমন কথায় আদ্রিও হেসে দেয়। বমির মেজাজ বিগড়ে যায়। চোখ রাঙিয়ে তাকায় আদ্রির দিকে। আমি সেটা বলিনি তো, মানে আমরা প্রতিদিন কারে করে যাই। ওবারে যাব তাই না? আদ্রি বল। ওকে জিজ্ঞেস করে দেখেন, ও তো যেতে চায় না। আপনি চলে যান। কোথায় যাচ্ছিলেন? কষ্ট করা লাগবে না আমাদের জন্য। বমির কথায় আদ্র বোনের দিকে সে সহজ গলায় বলে, কি আদ্রি, ও কি বলছে তা কি সত্যি নাকি? তুই যেতে চাস না বাইকে?
আদ্রি উপর নিচ মাথা দুলিয়ে সম্মতি জানায় সে যাবে। বমি আদ্রির বাহানা দিয়ে না যাওয়ার পন্দি এঁটেছে, কিন্তু এ মেয়ে তো উল্টো তাকে সোর বানিয়ে দিল। বমি থতমত মুখ করে দাঁড়িয়ে আছে। দুজনকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্র রূঢ় কণ্ঠে বলে, বকবক না করে তাড়াতাড়ি উঠে বস। আদ্রে বাইকে বলে, আসলে ভাইয়া বমি ফু বাইকে উঠতে ভয় পায়, এজন্যই এমন করছে। আদ্র এই কথা শুনে ডেভিল হাসি দিয়ে বলে, ও তাহলে এই ব্যাপার, সমস্যা নাই, আগে ভয় পেয়েছিল, এখন আর পাবে না, উঠে পড় দুজনে ফার্স্ট। বমির প্রচুর রাগ হচ্ছে, চলে যেতে চেয়েছিল কারে করে যাবে বলে, কিন্তু আদ্র কি তা হতে দিতে পারে? জোর করে বসিয়েছে বাইকে, তাও আবার সবার পেছনে। আদ্রিকে নিজের সমস্তটা শক্তি দিয়ে জড়িয়ে বসেছে, যাতে করে কোনোভাবেই সে পড়ে না যায়। বাইক স্টার্ট দিতে দেরি, কিন্তু আদ্রের বাইকের স্পিড এতটাই দ্রুত গতিতে ছিল যে বমি ভয়ে কেঁদেই দেয়। এমন অনুভব করছে যেন হাওয়ার উপর বেশি বেশি যাচ্ছে। ভয়ে চিৎকার করতে থাকে, ও ভাইয়া ধীরে চালান না প্লিজ, আমার ভয় করছে। বারবার কান্না জড়িত কণ্ঠে আদ্রকে অনুরোধ করতে থাকে যাতে ধীরে ধীরে চালায়, না হয় তাকে নামিয়ে দেয়। কিন্তু আদ্র তো নিজের রাগ পুষতেই ব্যস্ত। বমির কান্নার আর্তনাদ যেন তার কানে যাচ্ছে না, নিজ গতিতে চালাচ্ছে বাইক। অবশেষে মিনিট 20 পর এসে পৌঁছালো বমিদের কলেজের সামনে। গাড়ি থামতে বমি হুটুফুটু করে নেমে পড়ে। মাথাটা বউ বউ করে ঘুরছে, যেন জ্ঞান শূন্য হয়ে গেছে, চারপাশ জিমজিম করছে, দাঁড়িয়ে থাকাই দেয়। আদ্রিপনের অবস্থা বুঝতে পেরে তাড়াতাড়ি নেমে ভূমিকে ধরে সামলায়। আদ্রের মুখে হাসি, কোনো গিল্টিনেস কাজ করছে না ভূমিকে এভাবে ভয় দেখিয়ে। ইচ্ছের বিরুদ্ধে জোর করে বাইকে এনে বমি আদ্রি এসে কলেজের রেস্টরুমে গিয়ে বসে। বমি চোখে মুখে পানি ছিটিয়ে এখন কিছুটা ভালো লাগছে, তবে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। এটা ভেবে যে কেন আদ্রবাই তার সাথে এমন করছে। ক্লাসের ঘন্টা বাজলে দুজনেই ক্লাসে চলে যায়। আদ্রি বমি থেকে 1 বছরের ছোট হলেও দুজনে একই ক্লাসে পড়ছে, একসাথে স্কুলে ভর্তি করানো হয়েছিল দুজনকে। প্রথম পিরিয়ড শেষে বাহিরে বেরিয়ে আসে ভূমি, আদ্রিও তাদের বন্ধুমহল, মিথিলা, ইপ্তি, পাহাদ আর রাকিব। সেই স্কুল জীবন থেকে 6 জন একসাথে আসে, তবে ভূমির সাথে মিথিলার সম্পর্কটাই অন্যরকম, যাকে বলে এক কথায় বেস্ট ফ্রেন্ড, যার সাথে মনের সব কথা বিনা দ্বিধায় অকপটে বলে দেওয়া যেতে পারে। 6 জন মিলে এসে বসে কলেজের প্রাঙ্গণে অবস্থিত আমতলায়। বিশেষ বড় একটা আম গাছ, চারদিকে ডালপালা ছড়াছড়ি, নিচটায় সুন্দর করে ফ্লোর করে দেওয়া যাতে গাছের ছায়ায় বসা যায়। সুন্দর একটা ব্যবস্থা। বমির কাছে কলেজে আসতে ক্লাস করতে ভালো না লাগলেও এই জায়গাটা তার ভীষণ প্রিয়। মনোরম শীতল একটা পরিবেশ এখানে। বমিরা আমতলায় বসে সকলে মিলে গল্প করতে থাকে। একটা পর্যায়ে রাকিব বলে ওঠে, কিরে মহারানী, আজকে তোর কলেজে আগমন ঘটলো যে, কোনো বিশেষ কারণ বুঝি? আন্টির পিটুনি খেয়ে এসেছিস নাকি? রাকিবের কথা শুনে সবাই মুখ টিপে হাসতে থাকে। বমির এমনিতেই মেজাজ তুঙ্গে, তার উপর ওরা উপহাস করছে, মজা নিচ্ছে। রাগে গজগজ করতে করতে বলে, ফাজিল ছেলে, তোকে তো আমি বলে উঠতে মারতে নিতেই রাকিব দৌড় দেয়। রাকিবের পিছন যে না উঠে দৌড়াতে যাবে, চোখ পড়ে কলেজের করিডোরে দাঁড়ানো আদ্রের দিকে। হাত জোড়া বাজ করে রাগের চোখে বমিদের দিকে তাকিয়ে আছে। আদ্রকে নজরে পড়তেই বমির বাড়িয়ে নেওয়া পা পুনরায় সোজা করে রাখে। ভয়ে পুনরায় নিজের জায়গায় গিয়ে বসবে সেই শক্তিও পাচ্ছে না, কারণ আদ্র তখন বাইক থেকে নামার পর কঠিন গলায় সতর্কবাণী দিয়েছিল যাতে কলেজে গিয়ে সোজা ক্লাসে ঢুকতে আর ক্লাস শেষ করে বাড়ি আসতে। বাচ্চামো কিছু দেখা বা কোনো নালিশ যেন সে না শোনে। কিন্তু কে জানত আদ্র যে এখনও কলেজেই আছে? সেটা জানলে কি আর এভাবে ছুটোছুটি করার সাহস দেখাতো? কখনোই না। ভূমি ভেবেছে আদ্র বুঝি বন্ধুদের সামনে এসে কথা শুনিয়ে দিবেন, বা কথায় কথায় তো হুমকি ছোড়েন, থাপ্পড় দিবে, সত্যি সত্যি না দিয়ে দেন। কিন্তু অবাক করে দিয়ে আদ্র হাতে থাকা সানগ্লাসটা চোখে পড়ে গড়গড় পায়ে কলেজ গেট দিয়ে বেরিয়ে চলে যায়। 4টা পিরিয়ড শেষে কলেজ ছুটি হলে সবাই বেরিয়ে আসে বাহিরে। বাকিদের বাড়ির রাস্তা আলাদা, তারা নিজেদের মতো চলে গেছে। আদ্রি আর ভূমি বেরিয়ে আসে। ভূমি ভেবেছিল আবার হয়তো এই টর্নেডোর সম্মুখীন হতে হবে, কিন্তু তা ভুল প্রমাণ করে সামনে এগোতেই দেখে ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ভূমি খুশি হয়ে যায়, দুজনে উঠে পড়ে গাড়িতে বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে ফ্রেশ হয়ে বাড়ির সকল সদস্য মিলে বসেছে খেতে। আদ্র নেমে আসে। আজকে ভূমি টেবিলের একদম কর্নারে গিয়ে বসেছে, যাতে আদ্রের মুখোমুখি না হয়। ভয় আর নিজের নজর সামলাতে না পারলে সেজন্য। আদ্র টেবিলের কাছাকাছি এসে অদ্ভুত নয়নে বমির দিকে তাকায়। এই তাকানোই বমির মনে ভয়ের সৃষ্টি করে। ডোক গিলে নিজের প্লেটে হাত ঘুরাচ্ছে। দুপুর পেরিয়ে সময়ের কাঁটা নেমেছে 3টায়। বাড়িতে আসা সকলে চলে যাবে। পুপিরা, নানা নানি সবাই রেডি হতে ব্যস্ত। বমি মুখ ফুলিয়ে বসে আছে সোফায়। সবাই চলে যাচ্ছে, এই কারণে তার মন খারাপ।
সাহেলা খাতুন বুমির নানি এসে নাতনিকে কাছে টেনে মাথায় বিলি কেটে দিতে দিতে বলে, কি হয়েছে আমার বোনের? মন খারাপ করে কেন বসে আছে? বুমি নানির কথায় ঠোঁট উল্টে বলে, তোমরা সবাই চলে যাচ্ছ আমাকে একা রেখে, আমার কি মন খারাপ হবে না? সাহেলা খাতুন হাসে, নরম কণ্ঠে বলেন, আচ্ছা আবার আসবো, মন খারাপ করো না, দাও তাহলে 500 টাকা দাও। বুমির চোখ পাটিয়ে দুষ্টু হাসে নানিকে বলে, এই তো মন খারাপের কারণ তোমার। সাহেলা খাতুন হেসে আসলের গিট খুলে টাকা দিতে নিলেই সামনে এসে বাহার ঢুকিয়ে দেয় আদ্র। নানি, কোনো প্রয়োজন নেই টাকা দেওয়ার, বাচ্চা মেয়ে এত বড় টাকা সামলানোর শক্তি আছে? বেশি সাহস বেড়েছে তাই না? বুমি ঠোঁট উল্টে কাঁদো মুখ করে বলে, নানি আমি কি বাচ্চা মেয়ে? ভাই এমন বলছিস কেন? মেয়েটার মন খারাপ, মনটা তো ভালো করতে হবে নাকি? সব বাহানা দরকার নেই, রাখ টাকা, আমি যেন না দেখি ওকে টাকা দিতে। 100টা বজ্জাক লোক কেমন হিংসটে, অন্যের সুখ সহ্য হয় না তাই না? দেখবে আল্লাহ তোমাকে এমন একটা বউ দিক যে তোমাকে জ্বালিয়ে মারবে। ভূমি মুখ বেঁকিয়ে বিড়বিড় করতে থাকে, হ্যাঁ আমার বউ আমাকে যাই করুক তাতে তোমার সমস্যা, তাও আমি আমার বউকেই ভালোবাসবো। আদ্রার নাক গম গমে কণ্ঠে বলা কথায় ভূমি বিস্ফোরিত নয়নে তাকায়, এই রে, শুনে নিল কিভাবে মনের কথাটা? বমি দাঁত দিয়ে জিভ কেটে সোরা মুখ করে এদিক সেদিক তাকাচ্ছে পালানোর ফন্দিতে। তখনই আদ্র সাহেলা খাতুনকে বলে ওঠে, নানি তোমার নাম্বারটা দাও তো। সাহেলা খাতুন শাড়ির প্যাচ থেকে মোবাইলটা হাতে নিয়ে আদ্রের দিকে বাড়িয়ে দেয়। আদ্র নাম্বারটা নিজের ডায়ালে তুলে নেয়। নাম্বারটা নিয়ে যখন পকেটে মোবাইল রাখবে তখনই কিছু খেয়াল করতে পুনরায় মোবাইলটা হাতে নিয়ে কিছু একটা চেক করে, যেটা দেখে মুহূর্তে মুখের বর্ণ পরিবর্তন হয়ে ব্রুজোড়া কুঁচকে আসে। সন্ধে পেরিয়ে গুটগুটে অন্ধকার আকাশপানে গোল থালার মতো শুভ্র বর্ণের সাদ মামা দেখা মিলেছে। সহস্রাধিক তারার মাঝে এক অন্যরকম সৌন্দর্য, পুরো আসমান জুড়ে বিরাজ করছে চাঁদের রাজত্ব। প্রিয়ারা নানা নানিরা চলে গেছে প্রায় ঘণ্টাখানেক হচ্ছে। সবাইকে বিদায় দিতে গিয়ে বমির যেন কান্নায় বারবার গলা ধরে আসছে। সবার উপস্থিতিতে কতই না আনন্দ মজা করেছে সবাই মিলে, কত শত আড্ডা দিয়েছে। কিছু মুহূর্ত যেন বাড়িটা আনন্দে ভরে উঠেছিল, কিন্তু আবারও মুহূর্তেই সব উদাও। বাড়িতে মা, মামুনি আর আদ্রের উপস্থিতি থাকলেও বাবা আর বড় বাবাকে সেভাবে কখনোই কাছে পাওয়া হয় না, কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য। সাদাব তার কথাতে না বললেই চলে, সারাক্ষণ ঘুমাবে আর না হয় বাহিরে গিয়ে টই টই করে ঘুরে বেড়াবে। অনেকে তো রিপোর্ট দিচ্ছে নাকি রাজনীতিতে জড়িয়েছে, যা বাবা বড় বাবার কাছে পাপের স্বরূপ। তাই তো কাউকে না জানিয়ে লুকিয়ে এ কাজ করছে। ভাইকেও কাছে পাওয়া তার ভার, আর রইল ঘুরতে যাওয়া, তা তো আর নাই বললাম। সেটা বাবাই যেন সাত ধরার সমান। সাদাবের কড়া নিষেধ গেলে পরিবারের সকলে মিলে যাবে, তাছাড়া একা কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু পরিবারেরও আর সময় কই, যে যার মতো করে ব্যস্ত। মোবাইলও দেয়নি যে টাইম পাস করা যাবে, এজন্য কেউ বেড়াতে আসলে ভূমির মন চায় তাকে রেখে দিতে সব সময়ের জন্য। আদ্র তখন নানা নানিকে বাসে তুলে দিতে গিয়েছিল আর ফিরেনি। অবশ্য মিস্টার আফজাল আহমেদ বারবার বলেছিলেন যাতে করে গাড়ি নিয়ে যায়, কিন্তু সাহেলা খাতুন এতে গোর আপত্তি, তিনি কারে করে যাবেন না। নিজেদের গাড়ি থাকা সত্ত্বেও সেটা ব্যবহার করেন না। তা ছোটোবেলার অভ্যেস এভাবে যাতায়াত করা, আর এই বুড়ো বয়সে এসে কেন বড়লোক সাজতে যাবেন? সকলের অনেক জোরাজুরিতেও কাজ না হলে সবাই হাল ছেড়ে দেয়, তাই আদ্র নিজে গিয়ে বাস স্ট্যান্ডে তুলে দিতে যায়। 7টা পেরিয়ে ঘড়ির কাঁটা 8টায় ঠেকে। সাদাব বেরিয়েছিল সে সকালে, এখনও ফেরেনি। বিষয়টা নিয়ে মিসেস সাবরিনা যেন চিন্তার কোনো অন্ত নেই, না জানি কী কী খারাপে জড়িয়ে যায়। মায়ের মনকেও খারাপ কিছু করে ফেলে যদি ছেলের, কোনো বিপদে ফেলে যদি ছেলেকে, একমাত্র ছেলে, মায়ের মন তো কাঁদবেই। আদ্র বাড়ি ফিরে রাত 8:30টায়। বাইক নিয়ে বেড দিয়ে ঢুকতেই অন্ধকারে সাদা টিউবলাইটের আলোতে দোতলার শেষ দিকটায় বেলকুনিতে তার কারো ছায়ামূর্তি দেখা যায়। আকাশের দিকে তাকিয়ে কিছু গণনা করছে। কি এত চিন্তা করে ফেলছে, নাকি আকাশে থাকা লক্ষাধিক তারাগুলোকে সব গুণে বিশ্ব রেকর্ড করে ফেলছে, তা তোই বোঝাবার। রুমটা যেহেতু বমির দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আর কি হতে পারে। আদ্র মিনিট দুয়েক সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে বাইকটা পার্ক করে মেন দরজা দিয়ে ঢুকে পড়ে ঘরের ভিতরে। ড্রয়িং রুমে বসে বসে কার্টুন দেখছে আদ্রি, আর দাঁত বের করে করে হাসছে। আদ্র খানিকক্ষণ দেখল বোনের কর্মকাণ্ড, এমন মুখবিরে বেশ গম্ভীর্যতা এনে এগিয়ে গেল বোনের সামনে। ব্রু কুচকে তাকালো অদ্রির দিকে। হঠাৎ করে বাইকে দেখে দূর পড়িয়ে উঠে দাঁড়িয়ে পড়ে আদ্রি। হাসার চেষ্টা করলো, কিন্তু সোরা মুখে কি আর হাসি আসা সম্ভব? আদ্রি ঠিক ধারণা করে নিয়েছে ভাই এখন কি বলবে, তাই টেবিল থেকে রিমোটটা নিয়ে লাল বোতামে চাপ দিয়ে টিভির পর্দা বন্ধ করে দেয়।
গরুগম্ভীর মুখ করে ভারী গলায় বোনের উদ্দেশ্যে বলল, কয়টা বাজে এখন? আদ্রি এমন কথায় ব্যবসাকা খেয়ে যায়। ওমা, ভাবলো কি আর ভাই তো তার সম্পূর্ণ উল্টো করছে। আদ্রি ভেবেছিল আসলেই সময়ের খোঁজ নিচ্ছে, তাই গাড় কাত করে মাথাটা হালকা উঁচু করে টিকটিক করা ঘড়ির দিকে তাকায়। এসব আপডেট ঘড়ি এখনও আদ্রের মাথায় ঢোকেনি যে একেবারে দেখিয়ে বলে দিতে পারবে সময়টা। তাই সময় নিয়ে গুনে গুনে তারপর ভাইয়ের দিকে মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, এই তো ভাইয়া, বেশি হয়নি, 8টা 32 মিনিট। এটা টিভি দেখার সময় নাকি পড়ালেখা করার সময়? আদ্রের মুখ আবারও থতমত হয়ে যায়। যা, আগের ভাবনাটাই তো সত্যি ছিল। শুধু শুধু ভাইয়ের সুন্দর কথায় বোকা বনে গেলাম। মুখটা বোতা হয়ে যায় আদ্রির। আসলে ভাইয়া পড়েছি তো। আদ্রি ধীর গলায় ভাইকে বলে, কখন, কয়টা পর্যন্ত আর কয় ঘন্টা পড়েছিস? বাজখাই গলায় আদ্রিকে জিজ্ঞেস করে। না, জিজ্ঞেস করছে বললে ভুল হবে, এক প্রকার জাড়ি দিচ্ছে। আদ্র আজ যেটা যেখানে যাক পড়ালেখার বিষয়ে সে বেশ সিরিয়াস। আদ্রি থতমত খেতে খেতে বলে, কলেজে তো আজ পড়া দেয়নি তেমন কিছু, এজন্যই অল্পই পড়েছি। হুট করে ঝড়ের গতিতে মিসেস সাবরিনা ছুটে এসে বলে, বাবা, তুই এই দুই বোনের কথা বিশ্বাস করবি না, দুইটাই হয়েছে পাকিবাজ। আদ্রি তো যা হোক করে ভালো করে পড়ালেখা করছে, কিন্তু তোর বোন, ওটা হয়েছে কোথা থেকে এত বাদর, সব কিছুতে তার বাদরামি করা লাগবে। মামনি, তুমি টেনশন করো না, আমি সামলে নেব। আদ্র স্বাভাবিক ভঙ্গিতে মিসেস সাবরিনার কথার উত্তর দেয়। পুনরায় দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করেন, সাদাব কোথায়? সকাল থেকে তো তার খোঁজ নেই। তোর ভাইয়ের কথা আর কী বলবে, না জানি কি করে সারাক্ষণ বাহিরে, তাকে বাড়িতে পাওয়া যেন সাথে হাত পাওয়ার সমান হয়ে উঠেছে। দেখ না, ওইটার কিছু করতে পারিস নাকি? লেখাপড়া শেষ করে বসে আছে তো ছোটো বাবা বাইজান কত করে বলছে অফিসে জয়েন করতে, কে শুনে কার কথা? দুই ছেলে মেয়ে আমাকে শেষ করে ছাড়বে। মিসেস সাবরিনা হতাশ ভরা কণ্ঠে কথাগুলো বলেই থামে। ডোন্ট ওয়ারি মামনি, আমি দেখছি, তুমি এত হাইফার হইও না, বরং যাও রেস্টে নাও। ছেলের কথায় মিসেস সাবরিনা রওনা দেয় নিজের কক্ষের উদ্দেশ্যে। আদ্র এবার বোনের দিকে দৃষ্টি দেয়, যা পড়তে বস গিয়ে। আদ্রে মাথা নেড়ে সম্মতি জানায়। গদগদ পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে নিজের কক্ষের দিকে পা বাড়ায়। ভূমির ঘর পেরিয়ে তবেই যেতে হবে নিজের ঘরে। যেতে নিয়েও পায়ের গতি ধীর করে দাঁড়িয়ে পড়ে ভূমির কক্ষের সামনে। দরজাটা পুরোপুরি খোলা রাখা, তবে ভিতরে গুটগুটে অন্ধকার। বেলকুনি সে লাইটের আলোয় হালকায় আলোকিত করছে ভিতরটা। ঘরের কোথাও যে ভূমির অস্তিত্ব নেই তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। আদ্র দরজায় দুইবার নক করে, কারণ ভূমির উপস্থিতি ঘরের ভিতর না থাকলেও সে যে বেলকুনিতে দাঁড়িয়ে আছে তা আদ্র জানে। তখন তো দেখলো, তাই নক করা। দরজায় আওয়াজ পেয়ে ভূমি এক পা দুপা করে এগিয়ে রুমে প্রবেশ করে। লাইটের সুইচটা অন করতে চোখে পড়ে লম্বাটে গম্ভীর মুখশ্রীর পুরুষটিকে। আদ্রকে দেখে ভূমির মনে সব চিন্তা ভাবনা উবে গেছে। এই লোকটা আবার না জানে কোন জ্বালায় ফেলতে এলো কে জানে। আদ্র ব্রুকুটি কুঁচকে দাঁড়িয়ে আছে। ভূমি অবাক নহেনে সে আছে একইভাবে। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ভাইয়া কিছু বলবেন? কিছু না বললে কি তোমার সুন্দর এই মুখশ্রী দর্শন করতে এসেছি ভাবছ? এবারও নিজের কথায় নিজেই মাত দিল বজ্জাত লোক। মানে, তার আমাকে সব কথা বিদ্রুপ করে বলতে হবে? না ভাইয়া, তা তো বলিনি। এ সময় কেন এলে তা জিজ্ঞেস করলাম আর কি। কোন ক্লাসের স্টুডেন্ট তুমি? আদ্র স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে। আদ্রের মুখের আকৃতি এতটাই স্বাভাবিক যে ভূমি ভাবতেই পারেনি এটা কি মিন করে জিজ্ঞেস করছে। ভূমি সত্যি ভেবেছিল হয়তো জানে না, তাই জানতে চাইছে। আদ্রি হেসে জবাবে বলে, ভাইয়া আমি তো ইন্টারে পড়ি, ইন্টার সেকেন্ড ইয়ার। বড় হয়ে গেছে দেখছি। কলেজে উঠলে তো পড়াশোনা করা লাগে না, শুধু খাবে আর রিল্যাক্স করবে আর ঘুমাবে, তাই না? ভূমির ছোট্ট নিষ্পাপ মন এবারও আদ্রের কথা ধরন বুঝল না, বিশ্বাস করে নিল আদ্রের কথাগুলো। ভূমি তো মহা খুশি। যাক, তাহলে ভাই অবশেষে তাকে বুঝতে পেরেছে। ঠিকই বলেছে ভাইয়া, কেউ সেটা বুঝতে চায় না। কলেজে উঠেছি আমি কি এখন ছোট যে সারাক্ষণ পড়বো, রোজ রোজ কলেজে যাব? তাই না? আদ্র নিজের ডান হাতটা উপরে তুলে নাড়াতে নাড়াতে বলে, এটা কি দেখেছো? চিনো এটা? এটা কিসে ব্যবহার হয় বলো তো? ভূমি বোকা ভাইয়ের সাথে তাল মিলিয়ে গল্পে মজেতে বলে, কি আর খাবার কাজে লাগে, তারপর কাজ করার কাজে, আরও পার্সোনাল কাজেও লাগে আর কি, সাথে থাপ্পড় দেওয়ার কাজেও লাগে। সেটা জানো না? কখনো খাওনি এই জন্য সমস্যা নেই, এবার থেকে এর ব্যবহার তোমার উপরে প্রয়োগ করে আমি দেখাবো। দুহাত সোজা গালে গিয়ে ঠেকে। হাই হাই, তার মানে এই লোক এতক্ষণ ভালো নয়, ভালো সাজার ভান ধরেছে। আমি কত বোকা তা বিশ্বাস করে কি না কি বলে ফেলেছি। ভূমির চোখ পিটফিট করে তাকায় আদ্রের দিকে। সোজা গিয়ে দুজনেই পড়তে বসবে। আমি যেন 10টার আগে না দেখি পড়ার টেবিল থেকে উঠতে। কাল থেকে টিউশন মাস্টার রাখা হবে।
এসেই পড়িয়ে যাবেন। কথাগুলো বলেই আদ্র যেতে নিলে কি মনে করে থমকে ভূমির দিকে ব্রু কুচকে তাকিয়ে বলে, যা করেছো একবার ক্ষমা করে দিলাম, এর পুনরাবৃত্তি করতে দেখলে ফের ভোগ করতে হবে। ভূমি ক্যাবলাকান্ত হয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে। কি বলে কিছুই তো বুঝি না বাপু। জিজ্ঞেস করবে তার সুযোগও দিল কই। দুপা ফেলে ঘরে প্রবেশ করলো নিজের ঘরে। চোখ ফিরিয়ে রুমে ঢুকতে যাবে কি সামনে পড়ে আদ্রি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হাসছে। কি হলো, হাসিস কে? পেতনি পাইছে নে। রাগী গলায় আদ্রিকে বলে, ভাইয়া কি মজাটাই না নিল তোর সাথে? যে মাইয়া সবাইরা নাচায় তারাই নাচাচ্ছে। তুই আমার বোন বান্ধবী নামে কলঙ্ক। আজ থেকে তুই আমার শত্রু। তোর সাথে কথা বলা বন্ধ। ভূমি গাল বাঁকিয়ে ঘুরে নিজের ঘরে ঢুকে পড়ে। বোন রেগে গেছে বুঝতে পেরে আদ্রি দৌড়ে ভিতরে গিয়ে ভূমিকে জড়িয়ে ধরে। বনু, আমার রাগ করে না। আমি তো তোর সাথে মজা করেছি। তুই ছাড়া আর কার সাথে করবো বলতে? তুই তো আমার একমাত্র বোন। আয়, বুকে আয়। হয়েছে হয়েছে স্যার, আদিক্ষেতা করছে এখন। নে নে, তোরা দুই ভাই বোনের দিন নেওয়ার। চলে গেলে বিয়ে হয়ে জামাইয়ের বাড়িতে গেলে তখন আমার জন্য কাঁদবি সবাই, বলে দিলাম। আগে যাও, তারপর না হয় দেখা যাবে কাঁদি কিনা আমরা। কি করবে বিয়ে এমন চটপটাং মার্কা মেয়েকে? হঠাৎ পুরুষালী কণ্ঠে দুজনে চমকে উঠল। বমির রাগ বয় দুটো একসাথে কাজ করছে। কিন্তু কিছু না বলে দৌড় লাগায় দুজন স্টাডি রুমে। কারণ এখন যদি না যায় আরও কী যে শুনিয়ে দিবে লোকটা। দুজনে গিয়ে পড়তে বসে। আদ্র বলে গিয়েছে যেন উপর থেকে পড়ার আওয়াজ শুনতে পায়। তাই ব্যবসায় শাখার ছাত্রী হওয়ায় হিসেবে শখ করতে হবে এবং তা আদ্রকে দেখাতে হবে। তা না হয় তাড়ানো হবে কন। 10টার ঘন্টা বাজলো বলে বমি পড়ছে, কিন্তু কি পড়ছে তার জানা নেই। কিছু সময় পরপর ঘড়ির কাঁটায় লক্ষ্য করছে। সময় যেন কেউ আটকে রেখেছে, ঠিক সেভাবেই যাচ্ছে, কচ্ছপের চেয়েও ধীরগতিতে। সাথে ঘুমেরা এসে তো হানা দিচ্ছেই, কিন্তু ঘুমানো যাবে না। আদ্র বলে গিয়েছে হিসাব বিজ্ঞানের সব সূত্র জিজ্ঞেস করলে যেন গড়গড় করে বলতে পারে। ভুল হলেই শাস্তি। মিনিট 10 পর আগমন ঘটে আদ্রের। আদ্রি বইয়ের দিকে তাকিয়ে আছে, দু চোখ জোর করে খোলে। আর বেচারি বমি পড়তে পড়তে ঠুস করে কখন যে বইয়ের উপরেই পড়ে ঘুমিয়ে গিয়েছে তা জানা নেই। আদ্র স্টাডি রুমে এসে দেখে এই অবস্থা। ব্রু জোড়া কুচকে বাস খাই গলায় চিল্লিয়ে রেখে ওঠে, এই মেয়ে, তোমাকে কি ঘুমাতে বলে গিয়েছিলাম নাকি পড়তে? আকস্মিকে ভাইয়ের কণ্ঠ পেয়ে আতকে ওঠে ভূমি। ভাবতেই পারেনি যে এখানে আসবে। ভূমি বলেছিল যদি প্রায় 10টা বেজে আসে তার আর ওর ঘুম চলে আসে যেন না ডাকে। তাই আর ডাকেনি। মনে মনে ভাবে নাও এবার ঠেলা সামলাও, ডাকতে নিষেধ করে। ভূমি সারা শব্দে না পেয়ে জিম করা শক্ত হাত দিয়ে টেবিলের উপর দেয় একটা বাড়ি। ভূমি ধম করে উঠে পড়ে। এভাবে ঘুমানোতে চুল সব এলোমেলো হয়ে আছে। চোখের ধরন পরিবর্তন হয়ে গিয়েছে অধিক পরিমাণে ঘুমে। গোলগাল ফসা মুখখানিতে দেখাচ্ছিল দেখতে বেশ লাগছিল। আদ্র কিছু সেকেন্ডের জন্য থ হয়ে সেদিকে তাকিয়েছিল, কিন্তু স্তম্ভিত পেটতে পুনরায় নিজেকে আগের মতো করে বলতে থাকে, বল কতটুকু শিখলে আর কি পড়লে? প্রথমে আদ্রির কাছ থেকে পড়া জিজ্ঞেস করে আদ্রি পুরোটা না পারলেও বেশ কয়েকটাই বলতে পেরেছে। এবার বমির পালা। বেচারি এত সময় ধরে পড়েছে, কিন্তু ঘুমের কারণে তা মাথায় ঢোকেনি। আর যা শিখলো সব তো ভুলে গেছে এই লোকের চিৎকারে। বমি পিতু নয়নে এতক্ষণ আদ্রির পড়া দেওয়া দেখছিল। এবার নিজের পালা তা ভাবতে অন্তরাত্মা কেঁপে ওঠে। আল্লাহ মালুম, না পারলে যে কি শাস্তি দিবে। বমির ভাবনায় বিভোর দেখে আদ্র জাড়ি দিয়ে বলে ওঠে, এই মেয়ে, দাও বই দাও বলছি। ভূমি কাঁপা কাঁপা হাতে বইটা এগিয়ে দেয়। আদ্র সৌমিরও বইটা নিয়ে এদিক সেদিক উল্টে দেখে বলে, ডেবিট ক্রেডিটের সূত্র বলো। বমি মনে করতে ব্যস্ত, কিন্তু মন তো আর বমির সঙ্গ দিবে না। ঠিক প্রয়োজনের সময় পালিয়ে যায়। কই বলো, এত সময় লাগে? ভাইয়া মনে আসছো না তো? আরেকটা জিজ্ঞেস করো, এটা কালকে শিখে নিব, অন্য কিছু পারবো। আদ্র আবার বলে, জাবেদা বলো। তাও পারার নয়। আদ্র ধমক দিয়ে বলে ওঠে, দাঁড়াও কুইক। বমি হেলে দিল, উঠে দাঁড়ায়। সোজা হয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে আধ ঘন্টা। আর কোনো কথা নয়। কান থেকে হাত ছাড়লে শাস্তি আরও 30 মিনিট বাড়বে। বমি কী করবে, শত অনুরোধ করে কাজ না করা দাঁড়িয়ে আছে কান ধরে। আর আদ্র আরামে বসে বসে মোবাইল স্ক্রল করছে। বমির রাগে মাথায় আগুন জ্বলছে। মন চাইছে সামনে বসে থাকা মানুষটাকে ছাদ থেকে ছুঁড়ে বাহিরে ফেলে দিতে। দাঁত কিরমির করছে আর এসব ভাবছে। তখনই রুমে আগমন ঘটে দুই যা প্লাস বোনের। মেয়েকে এভাবে দেখে মিসেস সাবরিনার খারাপ লাগার পরিবর্তে তিনি মুখ টিপে হাসছেন, যা দেখে বমির চোখ কপালে। আম্মু, তুমি কি সত্যি আমার মা? তোমার মেয়ে কান ধরে দাঁড়িয়ে আসা, তুমি হাসছো? সিরিয়াসলি মনি, তুমি কিছু বলছো না কেন কাউকে? সবাই যে যার মতো করে আমাকে বকছে, শাসন করছে। বমি মিসেস সাবিনার দিকে কাঁদো মুখ করে বলে। মিসেস সাবিনা বোনের দিকে তাকিয়ে চুপ করতে বলে ছেলের উদ্দেশ্যে বলে, বাবা ছেড়ে দে না, ছোট মেয়েটা, আজকে পারেনি তো আবার দে।
আবার না হয় শিখিয়ে দিবে। এভাবে মেয়েটাকে কষ্ট দিচ্ছিস কেন? আমি তো ওকে পড়ানোর জন্য কান ধরাইনি মা। আমি কান ধরিয়েছি বই খোলা রেখে তার ওপর ঘুমানোর জন্য এই ছোট্ট শাস্তি। এখন যদি আবার একবার কিছু বলে তাহলে আবার এক পা উপরে করে দাঁড় করাবো, আরও 20 মিনিট এক্সট্রা। হ্যাঁ বাবা, দিয়ে শাস্তি দে। এর একটা ব্যবস্থা না করলে ও শুধরাবে না। পরীক্ষার আর 5 মাসও নেই। পড়ালেখা না করে মানসম্মান খাবে ফেল করে। অসহায় নয়নে তাকাচ্ছে সবার দিকে। কেউ নেই আজ ওকে সাহায্য করার। বাবা বলো আর বড় বাবা থাকলে কেউ কিছু আর করতে পারতো না। আমি চলে যাব, বিয়ে করে দেখবে। তোমরা আমার উপর অনেক অত্যাচার করছো। বমির কথায় উপস্থিত সকলে হু হু করে হেসে দেয়, যেন কি আনন্দের কথা বলছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে চেয়েছি তোমার হতে, লিখেছেন সাবিতুন নাহার। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।